ওই দিন ক্লাসে আমরা ডাটা লেয়ার নিয়ে আলোচনা করছিলাম যে ডাটা লেয়ার আসলে জিনিসটা কি। হয়তো এখনো কারোর মাঝে অস্পষ্টতা আছে। এটা ব্রিফ পিছনের আলোচনাটাকে আমরা শুধুমাত্র একটু রিকল করবো, তেমন কোনো কিছু না। আমরা যদি এখানে চলে আসি, আমি ওই দিন সাধারণ ভাষায় আপনাদেরকে বলছিলাম যে ডাটা লেয়ার হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মতো, যে অ্যাপ্লিকেশনটা আমরা ওয়েবসাইটে প্রেরণ করি, যেখানে লেখা থাকে যে আমাকে তুমি এই তথ্যগুলো দাও, এই 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 তথ্যগুলো দাও। এইটাই হচ্ছে ডাটা লেয়ার, আর কোনো কিছুই না। ডাটা লেয়ারের একটা ফিজিক্যাল কোড আছে, আমি যদি আপনাদের দেখাই। এই যে ডাটা লেয়ার, এটা এক ডেভেলপার তৈরি করছে, অনেক বড়। এখানে দেখেন একটা ফাংশন লেখা আছে, দেখছেন? এই যে ফাংশন লেখা, এই ফাংশনটা মূলত এগুলো হইতেছে জাভাস্ক্রিপ্ট কোড। জাভাস্ক্রিপ্ট কোডের মাধ্যমে আপনার ফাংশন একটা মেথড, একটা পদ্ধতি, এই ফাংশনের সাহায্যে অনেক ডাটা কালেক্ট করা যায়। আপনারা দেখেন এখানে একটু নিচের দিকে চলে আসলে দেখেন অ্যাড টু উইশ লিস্ট, দেখছেন? তারপর হইতেছে কুইক ভিউ সিলেক্টর, মিনি কার্ড বাটন সিলেক্টর, বিগিন চেকআউট বাটন, দেখছেন? আমরা ওই চেকআউট নিয়ে কাজ করি না? এই যে এখানে যে তথ্যগুলো, এই তথ্যগুলোর মাধ্যমে আপনার একটা আবেদন করা হইতেছে, যখনই নাকি কেউ বিগিন চেকআউট এই বাটনে ক্লিক করবে। বিগিন চেকআউট কোনটা? আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, আসলাম এখানে আসার পর আজকে ওয়েবসাইটটা অনেক স্লো করবে নেট দুর্বলতার কারণে। অ্যাড টু কার্ডে ক্লিক করলাম, কার্ডে ক্লিক করার পর ভিউ কার্ড, আসলো। ভিউ কার্ডে আসার পর নিচের দিকে একটা অপশন থাকে যে বিগিন চেকআউট। কারণ মোবাইলের ডাটা থাকলে দিতে পারে ক্লাসটা আপাতত চালিয়ে নেওয়ার জন্য। একটু কার্ডে ক্লিক করার পর এই যে চেকআউট বাটনটা দেখতেছেন, এটাকে বলা হয় আপনার চেকআউট বাটন। এইখানে নাকি যখনই ক্লিক করব ডাটা লেয়ার, সে বলতেছে যখন নাকি কেউ এই বিগিন চেকআউট এই বাটনে ক্লিক করবে, দেখেন লেখা আছে এখানে দিস ডট বিগিন চেকআউট বাটন। মানে এগুলো বোঝার জন্য না, শুধুমাত্র ডাটা লেয়ারটা কিভাবে কাজ করে এগুলো বোঝানোর জন্য। কোড বোঝার উদ্দেশ্য না, কোড বুঝাও লাভ নাই আমাদের, না বুঝাও কোনো লাভ নাই। এইখানে যে ইনপুট গুলা দেখতেছেন না, এইখানে মূলত একটা ছোট একটা অ্যাপ্লিকেশন লেখা আছে এই জায়গায়। এর সাহায্যে বলা হইতেছে যে ভাই যখনই নাকি এখানে বিগিন চেকআউট এখানে ক্লিক করা হবে, তুমি এই যে তথ্যগুলো, এই যে আপনার সাব টোটাল, এখানে হইতেছে প্রাইস, তারপর শিপিং, তারপর টোটাল, হ্যাঁ, প্রোডাক্টের নাম, এই তথ্যগুলো তুমি ট্যাগ ম্যানেজারে পাঠিয়ে দিবা। এইটা হইতেছে আপনার ডাটা লেয়ারের একটা অ্যাপ্লিকেশন। ডাটা লেয়ার বলতেছে যখনই নাকি এই ডাটা লেয়ারটা যখন কোনো একটা ওয়েবসাইটে দেওয়া হবে, তখন এই ডাটা লেয়ারটা ওয়েবসাইটকে একটা ইনস্ট্রাকশন দিতেছে, একটা নির্দেশনা দিতেছে যে যখন নাকি এই বাটনে কেউ ক্লিক করবে তুমি এই তথ্যগুলো দিবা, যখনই নাকি কেউ ওই বাটনে ক্লিক করবে তখন তুমি ওই তথ্যগুলো দিবা। এখানে আমরা বিগিন চেকআউট দেখলাম, নিচের দিকে আসলে আপনারা পাবেন কনসোল কালেক্ট ডাটা। এই দেখেন এখানে দিস কাস্টমার ডাটা। কাস্টমার ডাটাগুলো কালেকশন করা হইতেছে এখান থেকে। অ্যাড টু কার্ড, দেখছেন? এই যে অ্যাড টু কার্ড, রিমোট কার্ড, তারপর হচ্ছে ফ্যাচ। এটার সাহায্যে ডাটা কালেক্ট করা হয়। অনেকগুলো এই জায়গায় কন্ডিশন দেওয়া আছে, ইফ এলস। মোট কথা এটা বড় একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটা নাকি এই কোডটা যখন একটা ওয়েবসাইটের মধ্যে দেওয়া হবে,
তখন ওয়েবসাইটে দেওয়ার মানে হইতেছে ওয়েবসাইটকে বলা হচ্ছে যে ভাই যখনই নাকি কেউ এই বাটনে ক্লিক করে তখন তুমি এই তথ্যগুলো তুমি ট্যাগ ম্যানেজারে পাঠাবা। মানে এটা হইতেছে একটা ইনস্ট্রাকশন বা এটা হইতেছে একটা নীতিমালা বা বলতে পারেন এটা একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের সাহায্যে বলা হইতেছে যে যখন ওয়েবসাইটের কেউ এই বাটনে ক্লিক করবে তখন তুমি এই তথ্য পাচার করবা, তখন ওই বাটনে ক্লিক করবে সেই তথ্য পাচার করবা। এখন কথা হচ্ছে এই যে তথ্যগুলো ওয়েবসাইট থেকে আমরা নিয়ে আসতেছি ডাটা লেয়ারের সাহায্যে, এটাকে ডাটা পুল করা বলে। ডাটাটা আমরা টেনে নিয়ে আসতেছি না, এটাকে ডাটা পুলিং বলে। এই যে ডাটাটা আমরা নিয়ে আসতেছি সেই ডাটাটা কোথায় আসে? ডাটাটা এখানে চলে আসে ট্যাগ ম্যানেজারে। যেহেতু ট্যাগ ম্যানেজারের সাথে আমাদের ওয়েবসাইটের একটা কানেকশন তৈরি হয়েছে, ট্যাগ ম্যানেজারের এই জায়গাটায় চলে আসে, যে কন্টেইনার যে জায়গাটা দেখতেছেন এখানে চলে আসে। আমরা আগের ক্লাসে বলছিলাম যে কন্টেইনারটা হইতেছে আমাদের ডেটা সোর্স, এখানে সমস্ত তথ্য থাকে, এটা হইতেছে তথ্য একটা ভান্ডার। ওই ডেটা লেয়ারের সাহায্যে আমরা যত তথ্য আনতেছি সব এই জায়গায় মজুদ থাকে। এখন কথা হচ্ছে এত তথ্য, এই সবগুলো তথ্য কি আমাদের লাগবে? উত্তর হচ্ছে না, সবগুলো তথ্য আমাদের লাগবে না। এই তথ্যগুলো কিন্তু আমরা প্রিভিউয়ে দেখতে পাই। প্রিভিউ করার পরে এখানে আপনাদের যে অপশনগুলো আসে, এখানে যত ধরনের তথ্য আমরা ডাটা লেয়ারে দেখতে পাই অথবা আপনার ভেরিয়েবলে দেখতে পাই, এই কোনো তথ্যই কিন্তু আপনার ওয়েবসাইট এই গুগল অ্যাডসে যাইতেছে না, বরং এটা ডাটা লেয়ারের মধ্যে এসে জমা হইতেছে বা এটা গুগল ট্যাগ ম্যানেজারের মধ্যে এসে জমা হইতেছে। আমরা অ্যাড টু কার্ট করলাম, অ্যাড টু কার্ট করার পরে এখান থেকে ভিউ কার্ট করলাম, ভিউ কার্ট করার পরে এই যে আমি যখনই নাকি এক একটা বাটনে ক্লিক করতেছি, এই যে চেকআউটে ক্লিক করলাম, এক একটা বাটনে ক্লিক করতেছে আর ওইখান থেকে ডাটাগুলো পুল করে নিয়ে আসতেছে। এটা আমরা কিভাবে বুঝি? এখানে আসার পরে দেখেন যখনই নাকি আমি ক্লিক করলাম একদম নিচের দিকে চলে আসি, ভিউ আইটেম লিস্ট। যখনই নাকি আমি ওয়েবসাইটটা ওপেন করলাম, এই যে এইরকম সর্বপ্রথম যখন এরকম আসলো, তখন এই ওয়েবসাইটের মধ্যে যতগুলো আপনার প্রোডাক্ট আছে, এই যে দেখেন ফিচারের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট না, সবগুলো প্রোডাক্ট আমি ভিউ করলাম না। যখনই নাকি আমি সবগুলো প্রোডাক্ট দেখলাম তখনই সাথে সাথে এই জিনিসটা ফায়ার হইল, ভিউ আইটেম লিস্ট। এই জিনিসটা ওই যে ডাটা লেয়ারের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, যখনই নাকি কেউ ওয়েবসাইটের কোনো একটা পেজ ভিউ করবে তখন তুমি এটা ফায়ার করবা। এবং এখানে আসার পরে দেখেন বিভিন্ন রকম তথ্য আছে। যখনই নাকি আমি এই জায়গায় আসলাম, ডাটা লেয়ারে দেখেন অনেক তথ্য চলে আসছে, কারণ এই সুইচ এই তথ্যগুলো আগেই দেওয়া আছে ডাটা লেয়ারের মধ্যে। যখন নাকি কেউ এই সুইচে ক্লিক করবে তখন তুমি এই তথ্যগুলো নিয়ে আসবা, পাঠিয়ে দিবা। সিলেক্ট আইটেম, সিলেক্ট আইটেম যখন আমরা কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টের মধ্যে ক্লিক করলাম তখনই এই ওই প্রোডাক্টের যত তথ্য আছে দেখেন এখানে একটা প্রোডাক্টের তথ্যই কিন্তু আসছে। এখানে আইটেম আইডি একটা, এখানে একটা প্রোডাক্টের তথ্য। তারপরে আরো যদি উপরের দিকে যাই, আইটেম লিস্ট, আবার আইটেম লিস্ট, তারপর অ্যাড টু কার্ট। যখন নাকি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম তখন এই তথ্যগুলো ওয়েবসাইট আমাদেরকে দিয়ে দিল। সাবমিট ফর্ম, তারপর হইতেছে ভিউ আইটেম লিস্ট, আবার তারপর ভিউ কার্ড। যখন আমরা ভিউ কার্ড বাটনে ক্লিক করলাম তখন এগুলো চলে আসছে। বিগিন চেকআউট, শব্দগুলোর সাথে আপনারা পরিচিত না? তো যখন নাকি আমরা যেই বাটনেই ক্লিক করতেছি তখনই ওই ডাটা লেয়ারের মধ্যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এই বাটনে ক্লিক করলে তুমি এই ডাটাগুলো পাচার করবা, ওই বাটনে ক্লিক করলে তুমি ওই তথ্যগুলো পাঠাবা। সমস্ত তথ্যগুলো আমাদের এখানে আসে, আমাদের ট্যাগ ম্যানেজারের কন্টেইনারে চলে আসে। আমরা এটা দেখতে পাই না, দেখতে পাই প্রিভিউয়ে গেলে দেখতে পাই। যখন আমরা প্রিভিউ করি তখন আমরা তথ্যগুলো এই জায়গায় দেখতে পাই। এখন আমরা কোন কোন তথ্য থার্ড পার্টিতে পাঠাবো, অর্থাৎ গুগল অ্যাডসে কোন কোন তথ্য পাঠাবো অথবা ফেসবুক অ্যাডসে আমরা কোন ধরনের তথ্যগুলো পাঠাবো, এই ইনস্ট্রাকশনটা বা এই নীতিমালা আপনার প্রত্যেক প্ল্যাটফর্মের যারা কর্ণধারা আছে, যারা এগুলো নিয়ে কাজ করে, তারা মূলত আমাদেরকে দিয়ে দেয়। এখন গুগল অ্যাডস এর কনভার্সন ট্র্যাকিং এর সময়, পারচেজের সময় কোন কোন তথ্যগুলো পাঠানো লাগবে, অ্যাড টু কার্ডের সময় কোন কোন তথ্যগুলো পাঠানো লাগবে, বিগিন চেকআউটের সময় কোন ধরনের তথ্য পাঠানো লাগবে, এই সমস্ত জিনিস গুগল আমাদেরকে দিয়ে দিয়েছে। কারণ গুগলের কাছে পাঠাইতেছি না আমি, যেহেতু গুগলের বাড়িতে আমি কোনো কিছু একটা পাঠাইতেছি, সেক্ষেত্রে গুগলে একটা নীতিমালা তৈরি করে দিতেছে যে তুমি যদি আমার বাড়িতে কোনো তথ্য পাঠাইতে চাও, যদি অথবা তুমি যদি আমার বাড়িতে কোনো উপহার সামগ্রী পাঠাইতে চাও, তাহলে এই এই নিয়ম ফলো করে তারপর তোমার উপহার বা তথ্য এগুলো আমার কাছে পাঠাইতে হবে। বুঝতে পারছেন? এই জিনিসগুলো আমরা যদি এই ডকে চলে আসি, আমাদের যে ফাইলটা, এই যে দেখেন এখানে অনেকগুলা আপনার লিঙ্ক দেওয়া আছে না, এর মধ্যে যে এই যে আপনার এই লিঙ্কটা, হ্যাঁ, এই লিঙ্কটা আমরা যদি ওপেন করি তাহলে দেখি যে এখানে কি কি তথ্য। এই দেখেন এখানে বলা আছে সেট আপ ইনহ্যান্স কনভার্সন ফর ওয়েব ইউজিং দ্য গুগল ট্যাগ। কেউ যদি গুগল ট্যাগ
ব্যবহার করে তথ্য পাঠাইতে চায়, তো তার জন্য কি কি তথ্য পাঠানো লাগবে এটাকে অন্য ভাষায় প্যারামিটার বলে আর কি, বুঝতে পারছেন? কোন কোন প্যারামিটার গুলো পাঠানো লাগবে, এই দেখেন এখানে ইমেল অ্যাড্রেসে পাঠাতে বলতেছে, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, ফার্স্ট নেম, তারপর এই যে সারনেম মানে হচ্ছে লাস্ট নেম, স্ট্রিট, সিটি, রিজিয়ন, পোস্টাল কোড, কান্ট্রি, হ্যাঁ, এই জিনিসগুলো আপনার এখানে বিক্ষিপ্তভাবে দেওয়া আছে, বুঝতে পারছেন? তো এই জিনিসটাকেই আমাদের এই যে ডক ফাইলটা এখানে দেখেন আপনারা পাবেন যে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং উইথ সার্ভার সাইড, এই ডক ফাইলের মধ্যে নিয়ামত স্যার খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছে যে এইখানে দেখেন পারচেস লেখা, পারচেসের মধ্যে কোন কোন প্যারামিটার গুলো পাঠানো লাগবে, এই যে ছোটখাটো যে অপশনগুলো পাঠানো হয় না, আমরা একটা ভ্যালু পাঠাই অথবা একটা কারেন্সি পাঠাই, ট্রানজাকশন আইডি পাঠাই, এইগুলোকে আপনাকে প্যারামিটার বলে, বুঝতে পারছেন? অর্থাৎ মানে ছোটখাটো এগুলো মাইক্রো ডাটা বলে। আপনার এই যে ট্রানজাকশন আইডি এটা শুধুমাত্র একটা আইডি, বুঝতে পারছেন? মানে ছোট্ট একটা তথ্য, এটাকে মাইক্রো ডাটা বলে। মাইক্রো ডাটা পাঠানোটাকে আপনাকে প্যারামিটার পাস করা বলে, বুঝতে পারছেন? কোন কোন প্যারামিটার গুলো পাঠাইতে হবে এই জায়গায় আপনার সবগুলো দেওয়া আছে। পারচেসের মধ্যে আপনার এইগুলো দেওয়া লাগবে। তারপর হইতেছে ইফ সেন্ড উইথ শিপিং ডাটা, কেউ যদি শিপিং ডাটা দিতে চায় তাহলে এগুলো দেওয়া লাগবে। তারপরে হচ্ছে আপনার অ্যাড্রেস প্যারামিটার এখানে দেওয়া আছে। এটা হইতেছে কনভার্সন উইথ সার্ভার সাইড ট্র্যাকিং। আচ্ছা, এখানে বিস্তারিতভাবে উপরে দেওয়া আছে, উপরের দিকে দেখেন এখানে আরেকটা ডক দেওয়া আছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। এই যে ডকটা এখানে যদি ক্লিক করেন, এখানে ক্লিক করলেই আপনার গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং যেটা আমরা এখন শিখতেছি সেটার জন্য কি কি তথ্য পাস করা লাগবে এই জায়গায় সব লাইন বাই লাইন দেওয়া আছে। আপনি যদি এখানে পড়েন তাহলে আপনি মানে আপনার এই জিনিস ভুলে গেলেও কোনো সমস্যা নাই, কারণ এই ধরনের একটা ডক ফাইল যদি আপনার কাছে থাকে এখানে সব প্রত্যেকটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, কি ধরনের ট্রিগার করা লাগবে, ট্রিগারের নাম কি হবে, কি ধরনের ট্যাগ তৈরি করা লাগবে, কি ধরনের ভেরিয়েবল তৈরি করা লাগবে, এবং কোন কোন ভেরিয়েবলগুলো দেওয়া লাগবে, কোন কোনগুলো দেওয়া লাগবে না, কোন ট্রিগারটা কখন আপনার ক্লিক করা লাগবে, সব এখানে তথ্য দেওয়া আছে, সব দেওয়া আছে। ইনহ্যান্স কনভার্সন ডাটা সব তথ্য। এটা হচ্ছে পারচেসের জন্য। নিচের দিকে যদি আমরা আসি, নিচের দিকে দেখবেন এখানে এই দেখেন বিগিন চেকআউটের জন্য দেওয়া আছে। তারপর হচ্ছে অ্যাড টু কার্ট। এরকম প্রত্যেকটা ডক আপনারা যখন প্র্যাকটিস করবেন নিজেদের মতো করে তৈরি করবেন, বুঝতে পারছেন? এটা তো উনি নিজের ব্যবহারের জন্য তৈরি করছে, এবং এগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত পরিবর্তন হয়, বুঝতে পারছেন? এই জন্য মার্কেটের সাথে সবসময় একটা সম্পর্ক থাকা লাগে যে কোন জিনিস আপনার পরিবর্তন হইতেছে, কোন জিনিস পরিবর্তন হইতেছে, সংযোজন বিয়োজন, এই জিনিসটা সম্পর্কে আপনার সম্মুখে একটা ধারণা থাকা লাগে, বুঝতে পারছেন? কারণ এই যে আপনার এখানে ডক ফাইলটা তৈরি করা হয়েছে, এই ডক ফাইল কিন্তু এটা ইউনিভার্সাল না, এটা চিরন্তন না, এটা যে কোনো সময় পরিবর্তন হতে পারে। যে কোনো সময় গুগল বলতেছে যে আগে তুমি এই তথ্যগুলো আমাকে দিতা, আজকে থেকে তুমি এই তথ্যগুলো আমাকে দিবা না, বরং নতুন এই তথ্যগুলো আমাকে দিবা, বুঝতে পারছেন? এই জন্য আপনার এই ডকটার মধ্যে কিন্তু আপনি কোনো রকম এডিট করতে পারবেন না, কোনো সংযোজন বিয়োজন করতে পারবেন না। আপনার নিজস্ব যদি একটা ডক ফাইল থাকে সেক্ষেত্রে আপনি সেটার মধ্যে নতুন কোন জিনিসগুলো আসবে সেটা ইনক্লুড করতে পারবেন, যেটা আগে ছিল সেটাকে এক্সক্লুড করতে পারবেন। এই জন্য আমি আপনাদের প্রত্যেককে বলবো এই ধরনের একটা ডক ফাইল তৈরি করার জন্য। আমারও ব্যক্তিগত একটা ডক ফাইল আছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন চলেন কোন কোন প্যারামিটারগুলো আমাদের পাঠানো লাগবে, কিভাবে পাঠাবো, চলেন লাইন বাই লাইন আমরা সেগুলো দেখি। আমরা যদি গুগল অ্যাডসে আসি, গুগল অ্যাডসে আসার পর ট্যাগে চলে যাই, এখানে অনেকগুলো ট্যাগ তৈরি করা আছে। তারপর ট্রিগার সবগুলো কেটে দিই, জায়গা থেকে ট্যাগে আসি, সবগুলো ডিলিট করে দিই। ট্রিগারে যদি আসি, এখানে অনেকগুলো ট্রিগার তৈরি করা আছে। একদম আমরা নিট এন্ড ক্লিন করতেছি আমাদের বোঝার সুবিধার্থে, যেন সবগুলো জিনিস আমরা এখানে নিচের দিকে অনেকগুলো ভেরিয়েবল তৈরি করা হয়েছে। তারপর আমি কেটে দিই। একদম ক্লিন, বুঝতে পারছেন? চলেন আমাদের দেখি আমাদের ওয়েবসাইটের সাথে যেটি আপনার কানেক্ট আছে কিনা। এই জিনিসটা চেক করার জন্য আপনারা জানেন যে কিভাবে চেক করতে হয়। এখানে আসার পর আমরা যদি এটাকে দেই, দেখি এখানে আমাদের কি আছে, গুগল ট্যাগ ম্যানেজার, জিটিএম, তারপর শেষে S5 আছে। চলেন দেখি, S5 মিলছে, তার মানে আমাদের ওয়েবসাইটের সাথে জিটিএমটা কানেক্টেড। এখন আমরা কনভার্সন ট্র্যাকিং এখানে চলে যাই। আসার পর আমরা জানি কিভাবে কনভার্সন ট্র্যাকিং গুলো সেট করতে হয়। এখানে পারচেস আছে, আমি
আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে ঝামেলা হওয়ার কারণে আমি এই অ্যাকাউন্টটা নিয়ামত স্যারের কাছ থেকে একটু আগে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য, কারণ ওইটা আমাদের দেখানো যায় না। চলে আসি এই জায়গায়, এখানে আসার পর আমাদের ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে এটা দিয়ে দেওয়া লাগবে। স্ক্যান করি এটাকে। এই জায়গাগুলোর সাথে আপনারা অলরেডি পরিচিত। এখানে আসবেন, এখানে আসার পর সিলেক্ট ক্যাটাগরি কি হবে, এটা পারচেজ দিয়ে শুরু করি। এখানে আসার পর এটা কি প্রাইমারি থাকবে। আচ্ছা, নাম দিয়ে দিই আমরা এই জায়গায় জিটিএম, যেহেতু জিটিএম এর সাথে কানেক্ট করতেছি এই জন্য আর কি। ডিফারেন্ট ভ্যালু এটা এইভাবে থাকবে, প্রত্যেকটা ইন্টারেক্ট করবে। এখানে আমাদের আর কোনো কাজ নাই। ওকে দেওয়ার পর এগ্রি এন্ড কন্টিনিউ, এই যে চলে আসছে। সেট আপ উইথ গুগল ট্যাগ, এটা কিভাবে করে আমরা জানি না। তারপর ইমেল ইনস্ট্রাকশনস টু ইওর ওয়েবমাস্টার, এটাও কিভাবে করে আমরা আমাদের জানা নাই। আমরা শুধুমাত্র ইউজ গুগল ট্যাগ ম্যানেজার এই জিনিসটা ব্যবহার করব। এই জিনিসটা ব্যবহার করার জন্য আমাদের এই যে গুগল কনভার্সন আইডি, এই জিনিসটা আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের মধ্যে কনভার্সন আইডিটা কখনো পরিবর্তন হয় না, বুঝতে পারছেন? পরিবর্তন হয় আপনার এই যে আপনার লেভেল যেটা আছে না পারচেজ, এটাকে লেভেল বলে। এই লেভেলটা আপনার পরিবর্তন হইতে থাকে, জন্য কনভার্সন আইডিটা আমরা নিই এখান থেকে। নেওয়ার পর আমরা জিটিএম এ চলে যাই। জিটিএম এ আসার পরে ভেরিয়েবলে চলে আসবেন। আরেকটা জিনিস জেনে রাখবেন, আমরা এই যে এখন গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং শিখতেছি, কিছুদিন পরে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং সার্ভার সাইড শিখবো, তারপরে J4 কনভার্সন ট্র্যাকিং, ই-কমার্স ট্র্যাকিং, তারপর ই-কমার্স সার্ভার সাইড ট্র্যাকিং, যত ধরনের ট্র্যাকিং এর কাজ করব আমরা। সমস্ত ট্র্যাকিং এর কাজ করার শুরুতে আপনারা যে কাজটা শুরুর দিকে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্রথমে ভেরিয়েবল এবং ট্রিগারগুলো আগে তৈরি করবেন। সেটা কিভাবে তৈরি করতে হয় এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিতেছি, আপনারা অলরেডি জানেন। তারপরে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাইতেছি। প্রথমে ভেরিয়েবল এবং ট্রিগারগুলো তৈরি করে নেবেন। ভেরিয়েবলে আসার পর যে এই যে আমরা এখানে গুগল অ্যাডসের যে একটা আইডি পাইলাম, কনভার্সন আইডি পাইলাম, আমরা কি বুঝতে পারলাম যে এই আইডিটা কখনো পরিবর্তন হয় না, বুঝতে পারছেন? এটা স্ট্যাটিক, এটা কিন্তু ডাইনামিক না। ডাইনামিক কিন্তু আপনার যেটা প্রতিনিয়ত পরিবর্তন হইতে থাকে, বুঝতে পারছেন? আর স্ট্যাটিক মানে কি, যেটা জমে আছে স্ট্যাটিক, এটার মধ্যে কোনো পরিবর্তন নাই। তো যত ধরনের এরকম কোড থাকে, আমাদের জিটিএম এর যে কোডটা এটা স্ট্যাটিক না, এটা কিন্তু পরিবর্তন হয় না জিটিএম এর কোডটা। এবং আমরা J4 যখন শিখবো, J4 এর কোডগুলোও কিন্তু স্ট্যাটিক, ওইগুলো কখনো পরিবর্তন হয় না। পিক্সেলের আইডিটা সবসময় স্ট্যাটিক থাকে, এটা সবসময় একটাই থাকে, একটা অ্যাকাউন্টের জন্য একটাই থাকে। তো যেই জিনিসগুলো আমাদের স্ট্যাটিক এবং প্রতিনিয়ত ব্যবহার করা লাগবে, ওই জিনিসগুলোকে আমরা যে কাজটা করি এখান থেকে নিলাম। নেওয়ার পর ভেরিয়েবলে আসার পর এখানে চলে যাবেন, ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল নিউতে আসার পর এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, এখানে দেখবেন কনস্ট্যান্ট। এই শব্দগুলো কিন্তু আপনার প্রোগ্রামিং এর পরিভাষা, বুঝতে পারছেন? শুধুমাত্র এতটুকু জেনে রাখেন, কনস্ট্যান্ট মানে হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসটা কখনো পরিবর্তন হয় না, সবসময় একই রকম থাকে। কনস্ট্যান্টে আসার পর এই জায়গায় দিয়ে দিবেন ভ্যালুর মধ্যে এই জিনিসটা, এবং উপরে লিখে দিবেন এটা হচ্ছে গুগল কনভার্সন আইডি, ঠিক আছে? গুগল অ্যাডস কনভার্সন আইডি, কারণ এটা গুগল অ্যাডস এর কনভার্সন আইডি না। এমন একটা নাম দিবেন যেটা কিন্তু মেক সেন্স, যেটা দেখলেই বোঝা যায় যে আসলে এই জিনিসটা এখানে কি বুঝাইতেছে। আমরা এখান থেকে সেভ দিয়ে দিব। যত ধরনের আমাদের এই ধরনের কোড আছে সবগুলো স্ট্যাটিক, এবং সবগুলো আপনার যখন আমরা ব্যবহার করবো তখন ভেরিয়েবলে আসার পর কনস্ট্যান্টের মধ্যে সেগুলোকে সেভ করব। আচ্ছা, এখন আপনি বলেন তো, আমাদের এই যে জিনিসটা, যে আমাদের একটা লেভেল আছে, লেভেলটা কি কনস্ট্যান্ট নাকি ডাইনামিক? আচ্ছা, যেহেতু এটা ডাইনামিক, সুতরাং এই জিনিসটা আপনার ইয়াতে করা যাবে না, ওই যে আপনার ওই কনস্ট্যান্ট ভেরিয়েবলে নেওয়া যাবে না। চলে আসি এখন আমাদের একটা ট্রিগার বানানো লাগবে। আমরা বলছি যে আমরা নিচের দিক থেকে আস্তে আস্তে উপরে যাব। আমাদের ভেরিয়েবল বানানো শেষ, এখন আমাদের একটা ট্রিগার বানানো লাগবে। ট্রিগার এখানে আসার পর, আচ্ছা
আমরা আরেকটু ব্যাকে যাই আপনাদের বোঝার সুবিধার জন্য। আমরা এখানে একটা প্রোডাক্ট পারচেস করছিলাম, ও পারচেস শেষ হয় নাই, আমরা এই জায়গাটার মধ্যে আসছিলাম। চলেন প্রোডাক্ট পারচেস করি। অ্যাড টু কার্ট করলাম, ভিউ কার্ট করলাম, চেক আউট করলাম, অবশেষে নাম দেওয়া লাগবে, চলে আসার কথা, কেন আসতেছে না? কোম্পানি নাম, রিজিয়ন বাংলাদেশ, স্ট্রিট, আচ্ছা ডক আইডিটা দেওয়া থাকা আপাতত, ফোন নাম্বারটা অ্যাডমিন, এটা নিয়ে নিই এখান থেকে। একবারই করা লাগবে, পরবর্তীতে শুধুমাত্র সাজেশন আসে। চলে আসে এখানে ডগারের অ্যাড্রেস, তারপর অ্যাপার্টমেন্ট অপরূপা, আচ্ছা এখানে একটা জিনিস বাকি আছে, কোম্পানি নেম ঠিক আছে, সবকিছু বিকাশের নাম্বারটা দিয়ে দিই এই জায়গায়। তারপর হচ্ছে এইটা, we are almost done I think। প্লেস অর্ডার করলাম, এটা আপডেট করে দিই। এখানে কি চাইতেছে? অ্যাপার্টমেন্ট, আচ্ছা অপরূপা, আরো কিছু invalid billing email address, email address কোথায়? আচ্ছা ইমেল অ্যাড্রেসের জায়গায় অ্যাডমিন দেওয়া, টেস্ট অর্ডারটা আমরা প্লেস করে দিলাম, অর্ডারটা হয়ে গেল। এখন এখানে আসার পর এই যে দেখেন, এই যে পারচেসটা, তাই না? আমরা এপিআই কলে যদি আসি, যে ইভেন্ট লেখা না, দেখছেন? এই যে একটা ইভেন্ট, তারপর আপনি যদি এই জায়গায় যান দেখেন এই যে ইভেন্ট, তারপর হচ্ছে অনেকগুলো ক্লিক, তারপর ভিউ কার্ডে যদি আসি, ভিউ কার্ডের মধ্যে কোনো ইভেন্ট, এই তো ইভেন্ট, এই যে ইভেন্ট, অবশ্যই ইভেন্ট থাকার কথা। অ্যাড টু কার্ট, এই যে ইভেন্ট, তারপর হচ্ছে আপনার সিলেক্ট আইটেম, ইভেন্ট। পাইছেন? একটা জিনিস খেয়াল করছেন, একটা জিনিস কিন্তু কমন, যে আমরা সিলেক্ট আইটেম গেলাম, তারপর ভিউ আইটেম গেলাম, তারপর অ্যাড টু কার্টে গেলাম, চেক আউট গেলাম, যেই জায়গাগুলোর মধ্যে আমরা ক্লিক করতে পারতেছি ওই জায়গাগুলোর মধ্যে কিন্তু আমরা ইভেন্টের অপশনটা আসছে। খেয়াল করছেন এই জিনিসটা? মানে আমরা ভিউ কার্ডে গেলাম, ভিউ কার্ডে কিন্তু আমরা ক্লিক করতে পারি, তাই না? ভিউ কার্ডের একটা অপশন আছে না? তারপর হচ্ছে বিগিন চেক আউট, এই যে ইভেন্ট। এর মানে হচ্ছে যখনই আপনি কোনো বাটনে ক্লিক করতেছেন, বুঝতে পারছেন? যখনই আপনি ওয়েবসাইটের যে কোনো একটা বাটনে ক্লিক করতেছেন, তখনই আপনি একটা ইভেন্টের মধ্যে ক্লিক করতেছেন। ইভেন্ট ডিফাইন করতেছে যে ঠিক আপনি কোন জায়গাটার মধ্যে ক্লিক করছেন। আমরা যদি এই জায়গাটায় আসি, বিগিন চেক আউট, তারপরে এই জায়গায় বলতেছে ইভেন্টের পরেই আপনার বিগিন চেক আউট লেখা। অর্থাৎ আমি আপনাদেরকে বলছিলাম যে এই জায়গাগুলো লাল যে অংশটুকু আছে, এই অংশগুলো কিন্তু আপনার প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে, বুঝতে পারছেন? এই দেখেন, এটা ডাটা লেয়ারের ফরম্যাটটা এটা। অর্থাৎ আমরা এই অ্যাপ্লিকেশনটা ওয়েবসাইটের কাছে দিয়ে দিছি এবং বলছি যে তুমি ডাইনামিক ভাবে এই জিনিসগুলো পরিবর্তন করে নিয়ে আসবা। কখনো এইটা নিয়ে আসবা, কারেন্সি যেটা থাকে সেটা কারেন্সি নিয়ে আসবা, আইটেমের নাম যেটা থাকে সেটা নিয়ে আসবা, বুঝতে পারছেন? এবং আমরা এখন যেখানেই যাই, ওয়েবসাইটের যেই জায়গায় যাই, এই দেখেন এই মানে পুরো ফরম্যাটটা কিন্তু খুব কমন, তাই না? পরিবর্তন হইতেছে আপনার লাল অংশটুকু। খেয়াল করছেন এই জিনিসটা? লাল অংশটুকু পরিবর্তন হইতেছে। অর্থাৎ এখানে বলতেছে তুমি যে জায়গাটায় ক্লিক করছো সেটার নাম হইতেছে পেমেন্ট ইনফো, এবং তুমি ক্লিক করার পর এই তথ্যগুলো আসছে। তুমি যেখানে ক্লিক করছো সেটা যে সফটটেক বিকাশ, আমরা যখন পেমেন্টের জায়গায় গেছি তখন ওইখানে পেমেন্টের টাইপটা আসছে আপনার বিকাশের, তাই না? তারপর তুমি যেই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করছে বা
পেমেন্ট ইনফোতে তুমি যে কার্ডটা থেকে যে প্রোডাক্টটা নিয়ে গেছো সেই প্রোডাক্টের নাম হইতেছে এটা, সেই প্রোডাক্টটা ক্যাটাগরি হইতেছে ওমেন্স শুজ, এটা হইতেছে প্রোডাক্টের ক্যাটাগরি, এটা হইতেছে এসকিউ, এটা হইতেছে প্রোডাক্টের প্রাইস। হ্যাঁ, মানে এই তথ্যগুলো আমাদেরকে দিতেছে। সুতরাং আমরা বুঝতে পারলাম ইভেন্টের পাশে যে জিনিসটা থাকে, ইভেন্টটা মিন করতেছে যে তুমি এই জিনিসটার মধ্যে ক্লিক করছো। বুঝতে পারছেন? আমরা যখনই নাকি অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি, আপনি এই যে এদিকে আসবেন, এদিকে আসার পরে এখানে অ্যাড টু কার্টে ক্লিক করবেন এবং ইভেন্টের পাশে দেখবেন যে অ্যাড টু কার্ট লেখা। ভিউ কার্ডে যাবেন, পাশেই দেখবেন ইভেন্ট লেখা, ইভেন্টের পাশে হইতেছে ভিউ কার্ট লেখা। অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু আপনার লাল অংশটুকু পরিবর্তন হইতেছে এবং ইভেন এই শব্দটুকু ডিফাইন করতেছে যে ভাই তুমি অমুক জায়গায় ক্লিক করছো। বুঝতে পারছেন? এখন আমাদের তো এই জিনিসটাই দরকার। আমরা বললাম না যে আমরা কিছু ট্রিগার তৈরি করতে চাই, কিছু ট্রিগার তৈরি করব, যে ট্রিগারের সাহায্যে আমরা তথ্যগুলো পাচার করব। আমরা ওই যে আমরা শিখছিলাম যে ওয়েন এর উত্তর হইতেছে আপনার ট্রিগার, তাই না? তুমি কখন এই তথ্যটুকু গুগলের কাছে পাঠাইতে চাও, আমি তখন ট্রিগারের মধ্যে দিয়ে দিলাম অ্যাড টু কার্ট। এর মানে হইতেছে যখনই নাকি কেউ অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করবে তখনই আমি চাইতেছি এই তথ্যগুলো গুগলের কাছে যাক। রিলেট করতে পারছেন কথাটার মধ্যে? আমি আবার একটু রিকল করি। আমরা জানি যে ওয়েন এর অ্যান্সার হইতেছে আপনার ট্রিগারটা, তাই না? যখন বলা হবে যে ভাই তুমি এই তথ্যটুকু কখন পাঠাইতে চাও, আমি তখন ট্রিগারের মধ্যে তৈরি করব কি, ট্রিগারের মধ্যে বলে দিব যে যখন নাকি কেউ অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করে তখনই তুমি এই তথ্যটুকু পাচার করবা। বুঝতে পারছেন? এখন অ্যাড টু কার্ট অথবা হচ্ছে আপনার বিগিন চেকআউট অথবা আপনার চেকআউট অথবা পারচেজ, এই জিনিসগুলোর মধ্যে কখন কে ক্লিক করতেছে আমরা এই তথ্যগুলো কিভাবে পাই? আমরা এই ডেটা লেয়ার থেকে, এই অংশ থেকে, আপনার ইভেন্টের পরে যে অংশটুকু থাকে, আপনি যদি চান যে অ্যাড টু পেমেন্ট ইনফো এটা দিয়ে একটা ট্রিগার তৈরি করতে, তখন এই যে এখান থেকে এটা নিয়ে নেবেন। অথবা আপনি চাইতেছেন যখনই নাকি কোনো লোক ওয়েবসাইটের পারচেসের মধ্যে ক্লিক করে তখনই যেন আপনি তথ্যগুলো পাচার করতে পারেন, তখন আপনি ইভেন্টের থেকে এই পারচেস যে অপশনটা আছে পারচেসটা এখান থেকে নিয়ে নেবেন। অর্থাৎ ইভেন্টের পাশে যে জিনিসটা থাকে এখানে ডাবল ক্লিক করবেন, তখন এটা সিলেক্ট হয়ে যাবে, তখন কন্ট্রোল সি তে কপি করবেন, কন্ট্রোল ভি তে পেস্ট করবেন। বুঝতে পারছেন ভাই? ইভেন্ট মানে হচ্ছে কি, যে জিনিসটা আমাদের ক্লিক করা হইতেছে। সোজা বাংলায় যদি বলি, ইভেন্ট মানে হইতেছে ওই জিনিস যেটা আমাদের ক্লিক করা হইতেছে। আমরা পারচেস বাটনে ক্লিক করছি, তার কারণে ইভেন্টের পাশে আপনার পারচেসটা লেখা আসছে, আমরা এটা এখান থেকে নিয়ে নিই। নেওয়ার পরে ট্রিগারে চলে আসি, ট্রিগারে আসার পর নিউ। তারপরে এখানে অনেকভাবে ট্রিগার তৈরি করা যায়। আমরা সবকিছু উপরের দিকে কোনোটার মধ্যে আমরা ক্লিক করবো না, বরং এদিকে চলে আসবো যে কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্ট শব্দের মধ্যে কিন্তু বলা আছে যে এখন যে ইভেন্টটা আপনি তৈরি করতেছেন অথবা এখন যে ট্রিগারটা আপনি তৈরি করতেছেন এটা কাস্টম, এটা আপনি নিজে থেকে বানাই দিচ্ছেন। বুঝতে পারছেন? কাস্টম ইভেন্ট কিন্তু এই জিনিসটা বোঝায়। আমরা কাস্টম ইভেন্টের যে নাম থাকে এই জায়গায় আপনি দেয়া দিই, এই জায়গাটা কিন্তু আপনার কোনো অবস্থাতেই একটা সিঙ্গেল একটা ডটও যদি আপনার এদিক সেদিক হয় কাজ করবে না। কারণ হইতেছে কি, দেখেন আপনি এখানে লেখা আছে ইভেন্ট সমান সমান পারচেস। পারচেসটা যেইভাবে লেখা আছে সেভাবেই আপনার এটা কপি করা লাগবে। কারণ আপনি যদি এইভাবে কপিটা না করেন, আপনি পি এখানে ছোট হাতে আছে, আপনি যদি এটা বড় হাতে দেন তখন কিন্তু ওই আপনি যে জিনিসটা চাইতেছেন, অর্থাৎ ওয়েন এর অ্যান্সারটা চাইতেছেন, তাই না? আপনি চাইতেছেন যে ওয়েন এর অ্যান্সারটা যখন নাকি কেউ পারচেস বাটনে ক্লিক করে তখনই যেন এই তথ্যটা আপনার গুগল অ্যাডসের কাছে যায়, সেই জিনিসটা যাবে না। কারণ ডেটা লেয়ার আপনাকে বলতেছে যে ভাই পারচেস হইতেছে এইটা, আপনি বলতেছেন যে না আমি নিজের মতো করে একটা ডিফাইন করে দিলাম, আমি নিজের মতো করে পিটা এখানে ছোট হাতের আছে, দেখতে খারাপ দেখা যাচ্ছে, আমি ওটা নিয়ে পিটার বড় হাতে বানিয়ে দিলাম, তখন কিন্তু আর তথ্যটা যাবে না। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখান থেকে পারচেসটা নিলাম, পারচেসটা নেওয়ার পরে এই জায়গায় আসলাম, এই জায়গায় এটা ডিফাইন করলাম এবং এখানে একটা নাম দিয়ে দিব, পারচেসই দেই। এই জায়গায় নাম পরিবর্তন হলে সমস্যা নাই, এখানে নাম দিয়ে দিই পারচেস ট্রিগার। এই ট্রিগারের নাম হইতেছে পারচেস ট্রিগার। আমাদের ভেরিয়েবল তৈরি, আমাদের ট্রিগার তৈরি। তারপরে চলে আসবেন ট্যাগে। ট্যাগে আসার পর এখানে ক্লিক করবেন। এখন আপনার এই জায়গায় আপনাকে বলতে হবে যে আপনি কোন জায়গায় তথ্যটা পাঠাইতে চান। আপনার কাছে কিন্তু অলরেডি তথ্য আছে, আপনার কন্টেইনারের মধ্যে অনেক তথ্য আছে। আপনি কি গুগল অ্যানালিটিক্স এর কাছে তথ্য পাঠাইতে চান, আপনি গুগল অ্যাডস এর কাছে পাঠাইতে চান, নাকি আপনি কনভার্সন লিঙ্কারের কাছে পাঠাইতে চান? এখানে কাস্টম HTML আছে, কাস্টম ইমেজ আছে, আরো বিভিন্ন রকম তথ্য আছে। এগুলো হচ্ছে বিভিন্ন রকম CRM। আপনি কি বিভিন্ন CRM এ পাঠাইতে চান না কোন জায়গায় তথ্যগুলো পাঠাইতে চান?
তখন আমি শুরুর দিকে বলে দেবো যে ভাই আমি গুগল অ্যাডস এর কাছে তথ্যটা পাঠাতে চাই। গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে পাঠাতে চান, নাকি গুগল অ্যাডস রিমার্কেটিং এর মাধ্যমে পাঠাতে চান, না গুগল অ্যাডস কলস ফ্রম ওয়েবসাইট কনভার্সন এইটার মাধ্যমে পাঠাতে চান? তখন আমি বলে দিলাম যে আমি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর মাধ্যমে পাঠাতে চাই। যখন নাকি আমি এই জিনিসটা করলাম, এই যে দেখেন কনভার্সন আইডিটা চাইতেছে। আইডিটা দেওয়ার আমরা যেহেতু কনভার্সন আইডিটা একটা কনস্ট্যান্টের মধ্যে নিয়ে আসছিলাম না, আমাদের কিন্তু আইডিটা অলরেডি তৈরি করা আছে। এখন আমি চাইলে এটা এখানে আইডিটা সরাসরি ব্যবহার করতে পারি। এই যে আমরা যদি চাই এখান থেকে গুগল আইডিটা এখান থেকে নিয়ে আসতে পারি, এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি, এখানে আসলাম এভাবে দিতে পারি। অথবা যেহেতু এই জিনিসটা আমাদের বারবার লাগবে, আমরা এটা একটা ভেরিয়েবলের মধ্যে তৈরি করে রাখছি। আমি আপনাদেরকে অনেকদিন আগে বলছিলাম যে ভেরিয়েবল হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিনিয়ত ব্যবহার হইতেই থাকে, বুঝতে পারছেন, ভ্যারি করতে থাকে প্রতিনিয়ত। তো আমরা কনস্ট্যান্ট ভেরিয়েবল মানে এই জিনিসটা পরিবর্তনশীল, তবে এটার ভ্যালুটা কখনো পরিবর্তন হবে না, যার কারণে নাম হইতেছে কি কনস্ট্যান্ট ভেরিয়েবল। এটা এমন ভেরিয়েবল যেটার ভ্যালুটা কখনো পরিবর্তন হয় না। কনস্ট্যান্ট মানে হচ্ছে স্ট্যাটিক, যেটা পরিবর্তন হয় না, অপরিবর্তনশীল। এই জিনিসটা আমরা সহজে আনতে পারি। এখানে যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে, আপনি যদি এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দুইটা দেন, নিচের দিকে দেখবেন চলে আসছে। নিচের দিকে যদি আমরা আসি, এই যে গুগল অ্যাডস কনভার্সন আইডি দেখছেন, এই জিনিসটা এখান থেকে নিয়ে নেবেন। কনভার্সন লেভেলটা আমাদের দিয়ে দিতে হবে, কারণ কনভার্সন লেভেলটা হতেছে আপনার এটা ডাইনামিক, এটা পরিবর্তন হইতেই থাকে। এই জন্য আমরা এখান থেকে কনভার্সন আইডিটা এখান থেকে নিয়ে আসি। কনভার্সন লেভেলটা এই জায়গায় দিয়ে দিব। কনভার্সন ভ্যালু, তারপর দেখেন ট্রানজ্যাকশন আইডি, কারেন্সি কোড, তারপর হইতেছে আপনার প্রোভাইড প্রোডাক্ট লেভেল সেলস ডাটা, তারপর প্রোভাইড নিউ কাস্টমার ডাটা, ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা ফ্রম ইউর ওয়েবসাইট। অনেক কিছু চাইতেছে, যেই তথ্যগুলো আমাদের কাছে নাই। চলেন এটাকে ডিডুপ্লিকেট করি। আমরা এখন এই তথ্যগুলো নিয়ে আসবো, বুঝতে পারছেন? এই তথ্যগুলো আমরা ভেরিয়েবলের সাহায্যে নিয়ে আসবো। আমরা বলতেছিলাম যে আমাদের কন্টেইনারের মধ্যে বিভিন্ন রকম তথ্য থাকে, কিন্তু সব ধরনের তথ্য আমাদের গুগল অ্যাডসে পাঠানো লাগে না। যেই তথ্যগুলো পাঠানো লাগে সেই তথ্যগুলো আমরা ভেরিয়েবলের সাহায্যে বের করে নিয়ে আসি। এটা এইভাবে করতে পারি, অথবা আপনারা এই ডক ফাইলটাও দেখতে পারেন, যেখানে গুগল অ্যাডস কনভার্সন পারচেজ ট্র্যাকিং উইথ ডাইনামিক ভ্যালু। এই জিনিসটা এই যে এখানে দেখেন, আপনি কিভাবে পারচেজ ট্র্যাকটা তৈরি করবেন এবং সেই তথ্যগুলো কিভাবে গুগল অ্যাডস এর কাছে পাঠাবেন, এখানে সম্পূর্ণ আপনার একটা গাইডলাইন দেওয়া আছে। দেখেন 1 নাম্বার 2 নাম্বার পর্যন্ত দেওয়া আছে। 1 নাম্বার বলতেছে ক্রিয়েট গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ট্যাগ ফর অ্যাডস অ্যাকাউন্ট। মানে আমরা যেই ট্যাগটা এখন তৈরি করতেছি, এটা প্রথমে তৈরি করার কথা বলা হইতেছে। আমরা সহজের জন্য প্রথমে আগে ওটা তৈরি করছি। আচ্ছা, তারপর হচ্ছে কালেক্ট গুগল অ্যাডস কনভার্সন আইডি অ্যান্ড লেভেল, যে জিনিসটা আমরা একটু আগে নিয়ে আসলাম। কনস্ট্যান্ট ভেরিয়েবলের মাধ্যমে এটা নিয়ে আসছি এবং এটা সরাসরি আমরা কপি করে নিয়ে আসছি। তারপর বলতেছে যে ক্রিয়েট ট্রিগার আমরা অলরেডি তৈরি করছি, দেখছেন এখানে তৈরি করছি। পারচেজ ট্রিগার আমরা নাম দিয়েছিলাম কি, পারচেজ ট্রিগার নাম দিয়েছিলাম না, এবং সেটার ভ্যালু দিয়েছিলাম কিন্তু এই জিনিসটা। বাকি আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এগুলো পরিবর্তনশীল, বুঝতে পারছেন, এগুলো কখনো কখনো পরিবর্তন হইতে পারে। এরকম হইতে পারে যে আপনি যেই ডেটা লেয়ারটা ব্যবহার করছেন, সেই ডেটা লেয়ারের ইভেন্টের পরে এখানে পারচেজটা পিটা বড় হাতের অক্ষরে আসতেছে, বুঝতে পারছেন? এটা হইতেই পারে, কারণ এক একজন এক এক রকম ডেটা লেয়ার তৈরি করে। আর এইটার মধ্যে পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম, কারণ এই ডেটা লেয়ারটা কিন্তু আপনার একটা প্লাগইনের মাধ্যমে তৈরি করা। ওই যে J4 গুগল ট্যাগ ম্যানেজার নামে একটা প্লাগইন আমরা নামাইছিলাম না, তারপর গুগল ট্যাগ ম্যানেজার আইডিটা সেই প্লাগইনের মধ্যে দিয়ে দিয়েছিলাম, সেই প্লাগইনের সাহায্যে আপনার এই ডেটাগুলো আসতেছে। সুতরাং যারা সাধারণত আপনার ডেটা লেয়ার ব্যবহার করে, তারা ওই প্লাগইনটাই ব্যবহার করে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যদি আপনি ওই প্লাগইনটা ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনার সবার ভ্যালুটাই সমান দেখাবে, এখানে কোনো পরিবর্তন হবে না। বাকি তারপরে মনে করেন সতর্কর জন্য, আপনি সতর্ক থাকার জন্য এই কাজটা করবেন। এখানে ইভেন্টের পরে যে জিনিসটা থাকবে, এই জিনিসটা এখানে কপি করে তারপর সরাসরি এখান থেকে ট্রিগার তৈরি করবেন। চাইলে এই ডকটাও ফলো করতে পারেন। আমরা একটা ট্রিগার তৈরি করলাম, তারপর ক্রিয়েট ভেরিয়েবল, কিছু ভেরিয়েবল তৈরি করতেছে, কিছু কমন ভেরিয়েবল। এই যে দেখেন, আমরা যদি এই জায়গায় চলে আসি, এখানে দেখেন আপনার কোন কোন ভেরিয়েবল বা কোন কোন প্যারামিটারগুলো আমাদের পাঠাতে হবে এই জায়গায় দেওয়া আছে। কিন্তু এই যে ইমেল, তারপর হইতেছে ফোন নাম্বার, এগুলো হইতেছে আপনার কনভার্সন ট্র্যাকিং এর জন্য, আপনার ইনহ্যান্স ট্র্যাকিং এর জন্য। এই দেখেন সেটআপ ইনহ্যান্স কনভার্সন। ইনহ্যান্স শব্দের অর্থ হইতেছে উন্নত, বুঝতে পারছেন? আপনি কোনো একটা ট্র্যাকিং করতেছেন, মনে করেন শুধু আমি বললাম কি গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং এর কাজ করবা, বুঝতে পারছেন? তার মানে হইতেছে কি
তুমি শুধুমাত্র যে বেসিক তথ্যগুলো আছে সেই তথ্যগুলো পাঠানোর মাধ্যমে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং তৈরি করতে পারো। কিন্তু গুগল অ্যাডস ইনহ্যান্স কনভার্সন, যেটা ইনহ্যান্স কনভার্সন মানে হইতেছে আপনার ওই যে আপনার মাইক্রো ডাটা যেগুলো আছে, অর্থাৎ কাস্টমারের নাম, কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের ইমেল। আপনারা ইনহ্যান্স কনভার্সন এই শব্দটা অনেকবার শুনবেন। যখনই ইনহ্যান্স কনভার্সন এই শব্দটা শুনবেন তখন বুঝবেন যে এইখানে আসলে ওই কাস্টমারের যে তথ্যগুলো আছে সেগুলো চাইতেছে। বুঝতে পারছেন? কাস্টমারের যে ছোট ছোট যে তথ্যগুলো আছে, কাস্টমারের নাম, কাস্টমারের তারপর হইতেছে ইমেল অ্যাড্রেস, তারপর ফার্স্ট নাম, ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম, তারপর হইতেছে আপনার এই পোস্টাল কোড অথবা কারেন্সি, এই জিনিসগুলো পাঠানোকে আপনার ইনহ্যান্স কনভার্সন বলে। বুঝতে পারছেন? শুধু কনভার্সন ট্র্যাকিং মানে হইতেছে যে আপনার ওই সাধারণ যে তথ্যগুলো আছে, সাধারণ তথ্যগুলো যে দেখেন এখানে দেওয়া আছে, এই এই যে দেখেন ক্রিয়েট ভেরিয়েবল, এখানে সাধারণ তথ্যগুলো হচ্ছে আপনার কারেন্ট একটা ভ্যালু পাঠানো লাগে, অর্থাৎ প্রোডাক্টের প্রাইসটা কত এই জিনিসটা পাঠানো লাগে। তারপর ট্রানজ্যাকশন আইডি, প্রত্যেকটা ট্রানজ্যাকশন একটা ইউনিক আইডি তৈরি হয়। বুঝতে পারছেন? একটা প্রোডাক্ট বিক্রি করলাম, সেটার একটা ট্রানজ্যাকশন একটা ইউনিক আইডি তৈরি হয়, এই আইডিটা পাঠানো লাগে। এবং আপনার ওই কারেন্সিটা পাঠানো লাগে, যেটা কোন কারেন্সির মাধ্যমে ক্রয় করা হয়েছে, এটা কি বিডিটিতে ক্রয় করা হয়েছে নাকি ইউএসডিতে ক্রয় করা হয়েছে, এই জিনিসগুলো পাঠানো লাগে। এগুলো হচ্ছে কমন। বুঝতে পারছেন? এই যে দেখেন ইনহ্যান্স কনভার্সন ডাটা, আপনি যদি শুধুমাত্র সাধারণভাবে ট্র্যাকিং করতে চান তাহলে আপনার এই তথ্যগুলো প্রোভাইড করলে হইতেছে। বুঝতে পারছেন? তারপরে দেখেন 6 নম্বরে একটু ভিন্ন কালারে লেখা ইনহ্যান্স কনভার্সন ডাটা। কিন্তু আপনি যদি ইনহ্যান্স কনভার্সন করতে চান সেই ক্ষেত্রে দেখেন আপনাকে অনেকগুলো মাইক্রো ডাটা পাঠানো লাগে, যেমন বিলিং এর ইমেল অ্যাড্রেস, কাস্টমারের যে ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের ফার্স্ট নেম, কাস্টমারের লাস্ট নেম, তারপরে স্টেট, সিটি, অ্যাড্রেস, তারপরে হচ্ছে বিলিং কান্ট্রি। বুঝতে পারছেন? বিলিং পোস্ট কোড, এই জিনিসগুলো পাঠানো মানেই হইতেছে আপনার ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং করতেছে। বুঝতে পারছেন ভাই? আচ্ছা, তো বেসিক যে ডাটাগুলো আছে যেমন কাস্টমারের ভ্যালু, চলেন আমরা কাস্টমার ভ্যালুটা ভেরিয়েবলের সাহায্যে নিয়ে আসি। সেটা আমরা পাবো এই জায়গায়। আমরা যদি এখানে আসি, এখানে যদি আমরা আসি, এখানে আসার পর পারচেজ কি লাগবে আমাদের? কাস্টমার ভ্যালু। কাস্টমার ভ্যালুটা আমরা কোন জায়গায় পাবো? এই জায়গায় আসার পর দেখেন এখানে আসার পর ই কমার্স, এই যে দেখেন ই কমার্স, ই কমার্সের পরে হইতেছে আপনার এই যে ভ্যালু। বুঝতে পারছেন? এই জিনিসটা পাঠানো লাগবে। তো আমরা এই ভ্যালুটা যদি ধরতে চাই তাহলে আমরা কিভাবে ভেরিয়েবলটা তৈরি করবো ভাই বলেন তো? ই কমার্স, চলেন তৈরি করি ভেরিয়েবল। ভেরিয়েবলে আসার পর এখানে আসি, এখানে আসার পর ডাটা লেয়ার ভেরিয়েবল। যেহেতু এই তথ্যগুলো আমরা ডাটা লেয়ার থেকে সংগ্রহ করতেছি এই জন্য ডাটা লেয়ার ভেরিয়েবলে আপনি ক্লিক করবেন। ই কমার্স, তারপরে হচ্ছে আপনার ভ্যালু, তাই না? নিয়ে নিলাম, এটা নেওয়ার পর দিয়ে দিলাম। এইভাবে এই জিনিসটা পুরোটা কপি করি, কপি করে এই জায়গায় বসিয়ে দিই। আমি এইভাবে করি আর কি, আমার কাছে এটা সহজ লাগে, কারণ এখানে যে ভ্যালুটা দেই আমি নাম ওইটাই দিই, কারণ দেখলে বোঝা যায় যে আপনি এই জায়গায় আসলে কোন জিনিসটা চাইতেছে। ই কমার্স ভ্যালু দিয়ে দিলাম। এই দেখেন ই কমার্স ডট ভ্যালু দিলাম না? আমরা যদি স্যারের ডকে আসি দেখেন এই জিনিসটা দেওয়া আছে কিন্তু ই কমার্স ডট ভ্যালু। বুঝতে পারছেন? আচ্ছা, যেহেতু এখন আপাতত মিলতেছে সুতরাং আমরা এখান থেকে তথ্যগুলো নেই। ট্রানজ্যাকশন আইডিটা নেওয়া লাগবে, ট্রানজ্যাকশন আইডিটা চলেন নেই। ট্রানজ্যাকশন আইডি নেওয়ার জন্য আমরা এখানে আবার চলে আসবো। আসার পর ডাটা লেয়ার ভেরিয়েবল এটা দিয়ে দিই এখানে, এবং এই জায়গায় ই কমার্স ট্রানজ্যাকশন, এটা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আপনার সহজে করার জন্য। বুঝতে পারছেন? ই কমার্স কারেন্সিটা দরকার, এখান থেকে আমরা এটা কপি করব। কপি করার পর আপনারা এই জিনিসটাই করবেন, আপাতত কপি এবং পেস্টের মাধ্যমে চালিয়ে দেবেন। এখানে আসবেন, এটা দিবেন, বাস কারেন্সি। এই যে আমাদের বেসিক ট্র্যাকিংটা হয়ে গেল। এই তিনটা জিনিস মাস্ট দেওয়াই লাগে। বুঝতে পারছেন? আপনি ই কমার্সের ট্রানজ্যাকশন আইডিটা শুধুমাত্র পারচেসের মধ্যে লাগে, কিন্তু ভ্যালু এবং কারেন্সি এই দুইটা জিনিস আপনি অ্যাড টু কার্ট করেন বা যাই করেন না করেন এই জিনিসটা প্রত্যেকটার মধ্যে দেওয়াই লাগে। আচ্ছা, আর কি আমরা যেহেতু ইনহ্যান্স কনভার্সন করব, ইনহ্যান্স কনভার্সনের জন্য কি কি ডাটা আনা লাগে?
ইনহ্যান্স কনভার্সনের জন্য এখানে আমাদের লাগবে কাস্টমার বিলিং ইমেল। চলেন যাই এই জায়গায় দেখি যে কাস্টমার বিলিং ইমেলটা আমরা পাইতেছি কিনা। এখানে যদি আসি, এই যে দেখেন কাস্টমার বিলিং অ্যাড্রেস, কাস্টমার বিলিং ইমেল, দেখছেন? কাস্টমার বিলিং ইমেলটা যেহেতু এটা কারো আন্ডারে নাই, তাই আমাদেরকে ডটের মাধ্যমে আনতে হবে না, সরাসরি কাস্টমার বিলিং ইমেল এই জিনিসটা সরাসরি নিতে পারি। আচ্ছা, আপনারা কিন্তু এই জিনিসটা নাও পাইতে পারেন, বুঝতে পারছেন? এই যে তথ্যগুলো আছে না, এগুলো কিন্তু আপনার ওই প্লাগইনের মধ্যে এগুলো সব আপনাকে টিক করে দিতে হয়। আপনাদের কাছে এগুলো নাও থাকতে পারে, ক্লাসের মধ্যে দেখানো হয়েছে, তাও আমি আবার দ্বিতীয়বার একটু দেখাই। আমরা যদি এটা ব্যাকএন্ডে যাই, admin, এখানে আসার পর সেটিংস, গুগল ট্যাগ ম্যানেজার, সেটিংস আসার পরে এটা ইন্টিগ্রেশন, ই-কমার্স, ট্র্যাক ই-কমার্স, এই জিনিসটা ঠিক করা থাকবে। এইটার মাধ্যমে এইটাই হইতেছে ডাটা লেয়ার, বুঝতে পারছেন? আমি বলতেছি যে একটা ইনস্ট্রাকশন দিতেছি যে ভাই ই-কমার্সের যে তথ্যগুলো আছে এগুলো তুমি ট্র্যাক করে নিয়ে আসো। কার্ড কন্টেন্ট ডাটা লেয়ার এটা ঠিক করে রাখবেন। ইনক্লুড ফুল ক্যাটাগরি পাথ, তারপর হচ্ছে কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার, কাস্টমার তথ্যগুলো যদি নিতে চান অর্ডার ডাটা এটা নিয়ে আসবেন। তারপর এক্সক্লুড টেক্সট দরকার নাই, এটা আনটিক করা থাক। এক্সক্লুড, তারপর গুগল অ্যাডস বিজনেস ভার্টিকাল, তারপর হচ্ছে গুগল অ্যাডস বিজনেস ভার্টিকাল এটা রিটেল, এটা রিটেলই থাকবে যেহেতু আমাদের এটা ই-কমার্স ব্যবসা, রিটেলই থাকবে। প্রোডাক্টের আইডি প্রিফিক্স দরকার নাই। তারপর হচ্ছে ইউজ এসকিউ ইনস্টেড অফ আইডি দরকার নাই, আইডি থাক। ডু নট ফ্ল্যাগ অর্ডার অ্যাজ বিং ট্র্যাক। আচ্ছা, ক্লিয়ার ই-কমার্স অবজেক্ট বিফোর দ্য নিউ ইভেন্ট, এখানে যেগুলো ঠিক করা আছে এগুলো ঠিক করে দিবেন। তারপর অ্যাডভান্সে যদি আসে, এখানে ডেটা লেয়ার ভেরিয়েবল নেম, হ্যাঁ, তারপর হচ্ছে এই জিনিসগুলো। তারপর ইন্টিগ্রেশনে আসার পর কন্ট্যাক্ট ফর্ম 7টাও ঠিক করে দিবেন। বিভিন্ন ওয়ার্ডপ্রেসের মধ্যে কন্ট্যাক্ট ফর্ম 7টা থাকে, সেই ক্ষেত্রে আপনার যেন এটা অটোমেটিক নিয়ে নেয়। ফুল কনস্ট্যান্ট মোড লাগবে না। অ্যানালিটিক্স স্টোরেজ, অ্যাড ইউজার ডেটা এখান থেকে দিয়ে দিবেন। অ্যাড পার্সোনালাইজেশন, সিকিউরিটি, মানে এই জিনিসগুলো কি আপনি যত বেশি ঘাটাঘাটি করবেন এইগুলা কিন্তু একটা ক্লাসের মাধ্যমে, অথবা মনে করেন যে শুধুমাত্র একটা ডক ফাইলের মধ্যে আমি লিখে দিলাম যে আপনি এই জায়গাগুলো ঠিক করবেন, এই জিনিসগুলো হইতেছে মারাত্মক লেভেলের ডাইনামিক। আপনি প্লাগইনটা আজকে এরকম দেখতেছেন না, আগামীকালকে হয়তো 5 মিনিট পরেই মনে করেন যে প্লাগইন পুরোটাই একটু ভিন্ন রকম হয়ে যেতে পারে, মানে খুবই স্বাভাবিক, বুঝতে পারছেন? এই জিনিসগুলো আপনার পরে বুঝতে হবে যে এখানে আসলে কোন ডেটাটা দিতে বলতেছে, কোন ডেটাটা দিতে না করতেছে, এই জিনিসগুলো আপনার পরে বুঝতে হবে, বুঝতে পারছেন? বিশেষ করে এই প্লাগইনটা আমাদের খুব কাজে লাগে। এই জন্য এই প্লাগইনে কোন জায়গায় কি আছে, ই-কমার্স কোন জায়গায়, তারপর ইন্টিগ্রেশন কোন জায়গায়, সিকিউরিটি কোন জায়গায়, স্ক্রল ট্র্যাকিং, প্রত্যেকটা জিনিস আপনারা দেখবেন, প্রত্যেকটা জিনিস দেখবেন। আমি ক্লাসে কি দেখছিলাম আমার মনে নাই, বাকি এখানে দেখার পর বুঝতেছি যে কোন জিনিসটা আমার আসলে দরকার, কোন জিনিসটা দরকার নাই, আমি এই জিনিসটা এখানে দেখতে পেয়েছি, বুঝতে পারছেন? এই জন্য আপনারা এই জিনিসটা নিজেদের মতো করে কনফিগার করে নেবেন, কিন্তু প্রথমে কিন্তু দেখে আপনাকে করতে হবে, কারণ আপনি প্রথম অবস্থায় তো বুঝবেন না আসলে কোন জিনিসটা আপনার করা দরকার, কোন জিনিসটা করা দরকার না। আচ্ছা, যেহেতু আমাদের বেসিকটা করা শেষ, চলে আসে এই জায়গায়। আপনি যখন এই জিনিসগুলো আপনার ঠিক করে দিবেন, তখনই কিন্তু আপনি এই তথ্যগুলো এখানে পাবেন, এই তথ্যগুলো। আচ্ছা, আমাদের কি কি গেল? ভ্যালু গেল, ট্রানজাকশন আইডি গেল, কারেন্সি গেল। তারপর এখানে দেখি যে আর কি কি চাইতেছে। কাস্টমার বিলিং ফোন, প্রথমে তো কাস্টমার বিলিং ইমেল, চলেন নিয়ে নেই। আচ্ছা, কোনো কারণে যদি আপনি ওই প্লাগইন থেকে যদি টিক না করে দেন, সেই ক্ষেত্রে আপনি তথ্যগুলো কিন্তু এখানে পাবেন না, বুঝতে পারছেন? যতই ভেরিয়েবল তৈরি করেন, ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু আপনি তথ্যগুলো কখনোই পুল করতে পারবেন না, কারণ প্রথমে কিন্তু আপনার ডাটাটা এখানে আসা লাগবে। ডাটাটা যদি এই জায়গায় আসে, তখনই কিন্তু আপনার ডাটাটা পুল করতে পারবেন, কিন্তু ডাটাই যদি না আসে, তাহলে আপনি ডাটাটা পুল করবেন কিভাবে, বুঝতে পারছেন? এই জায়গায় চলে আসি। এখানে আসার পর এই জায়গায় ডাটা লেয়ার ভেরিয়েবল, এই জিনিসটা এখানে দিয়ে দিলাম। কাস্টমার বিলিং ইমেল, আমরা একটা ডাটা লেয়ার তৈরি করলাম। তারপর কি লাগবে? কাস্টমার বিলিং ফোন নাম্বার। এখানে আসার পর আরেকটা কাজ করতে পারেন, আমি যেটা করি, এখানে আসবেন। এখানে আসার পর এই যে ডানে ক্লিক করবেন, দেখছি কপি যে লাগবে, এটা কপি করার সাথে সাথে কিন্তু আপনার মানে সম্পূর্ণ একটা কপি তৈরি হয়ে গেছে।
ক্লাসের মধ্যে স্যার এটা বারবার এত দ্রুত করে দিয়েছিলেন, আমার কাছে মনে হইতেছিল যে আপনারা বুঝতেছেন না, তাই আমি আপনাকে এটা আরেকটু ইয়ে করে দেখাইলাম। যখন আপনি পাশের কপিতে ক্লিক করবেন তখন কিন্তু মানে সম্পূর্ণ এটা একটা কপি তৈরি হয়। আগে যেটা করছেন সেটা কিন্তু আছে। আপনি এটার পরে এখানে দিয়ে দিবেন কি, এটা ইমেল। এখন আমরা ফোন নাম্বার ট্র্যাক করতে চাই, এখানে দেওয়ার পর এই যে ফোন নাম্বার চলে আসছে, এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম। একটা ফোন নাম্বার তৈরি হলো আর একটা ইমেল তৈরি হলো। দেখেন দেখিব, এই দেখেন কাস্টমার বিলিং ইমেল, কাস্টমার বিলিং ফোন নাম্বার। আমরা যদি এখানে ক্লিক করার পর এটাকে যদি আবার কপি করি, কপি করলাম, কপি করার পর এটা সেভ যদি দেই, তাহলে দেখেন কি হয় বিষয়টা। এই দেখেন কাস্টমার বিলিং ইমেল, কাস্টমার বিলিং ইমেল দুইটা তৈরি হয়েছে না? দুইটা তৈরি হয়েছে, কিন্তু যখনই নাকি আপনি কপি বাটনে ক্লিক করবেন সম্পূর্ণ এটা কপি হবে। তারপর দেখি আমাদের কি তথ্য লাগবে। তারপর কাস্টমার ফার্স্ট নেম, এখানে আসি, কাস্টমার ফার্স্ট নেম দিলাম এটা এখান থেকে। বাস, মানে এখান থেকে প্রত্যেকটা ডাটা নিয়ে নেবেন। এখানে যে তথ্যগুলো আছে না, আপনারা আপাতত এই ডক ফাইলটা দেখে কাজে লাগাতে পারেন এবং নিজ হাতে লিখতে পারেন, বুঝতে পারছেন? এবং এই জায়গাটার মধ্যে আপনি ভুল থেকে বাঁচার জন্য যে কাজটা করবেন, সরাসরি ডাটাটা আপনি এখান থেকে কপি করবেন। এই জায়গাটা আছে না, এখান থেকে নিয়ে নেবেন কাস্টমার বিলিং লাস্ট নেম, কাস্টমার বিলিং কোম্পানি, অ্যাড্রেস, হ্যাঁ, যে তথ্যগুলো আছে এখান থেকে এভাবে নিয়ে নেবেন। যেমন আমাদের কিন্তু ফার্স্ট নেম লাগবে, দেখেন এখানে ফার্স্ট নেমটা নিয়ে নিই, কাস্টমার বিলিং ফার্স্ট নেম আসে এখান থেকে। নিয়ম হইতেছে আপনার ওইখান থেকে কপি করে তারপর এই জায়গায় তৈরি করা। যেহেতু আমাদের কাছে মনে করেন সবকিছু তৈরি করা আছে, তাই আমরা কপি পেস্ট করতেছি। এই জায়গায় আসি, কাস্টমার ফার্স্ট নেম। আচ্ছা, আর কি কি লাগবে? আচ্ছা, কাস্টমার বিলিং দেওয়া হয়েছে না, এই জন্য এটা নিতেছে না। যাই হোক, আমরা এই তথ্যগুলো নিয়ে নিলাম। এখন আমরা এই জায়গাটায় ছিলাম, তাই না? আমরা একটু এটা ডিসকার্ড করে দেই, কারণ হইতেছে এখানে যদি ডিসকার্ড না করি তাহলে সবগুলো তথ্য পাওয়া যাবে না। মোটামুটি আমাদের ট্রিগার এবং ভেরিয়েবল তৈরি করা শেষ পারচেসের জন্য। আমরা এই জায়গায় আসি, এখানে আসার পর গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। আইডির জন্য আমরা চাইলে তো প্রত্যেকটাই করা যায়। এখানে যে জিনিসগুলো দেওয়া আছে, বুঝতে পারছেন? এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া করতেছি, এখানে চাই নাই তো, আসতেছি আস্তে দিন, এখানে আসি নাই এখন। আচ্ছা, এই জায়গাটা আসার পর কনভার্সন, শুধুমাত্র কনভার্সন লিখলে চলে আসবে, দিবেন কনভার্সন আইডি। লেভেলটা আমরা দিয়ে দেই, লেভেলটা নিয়ে আসি এখান থেকে, দিয়ে দিলাম লেভেলটা। এই যে ভ্যালু হইতেছে আপনার ওই যে আমরা যে একটু আগে যে ভেরিয়েবলটা তৈরি করছি, চলেন নিয়ে আসি, ভ্যালু শুধু লিখি, ভ্যালু লিখলে চলে আসে। এই দেখেন ই-কমার্স ভ্যালু চলে আসছে। ট্রানজাকশন আইডির জন্য আমরা একটা তৈরি করছিলাম না ভেরিয়েবল, শুধুমাত্র ট্রানজাকশন লিখি, এই দেখেন ট্রানজাকশন চলে আসছে। কারেন্সি কোড, এটার জন্য একটা তৈরি করছিলাম, শুধুমাত্র কারেন্সি লিখি, ই-কমার্স কারেন্সি চলে আসছে। এগুলো হচ্ছে খুব কমন। তারপরে হচ্ছে আপনার প্রোভাইড প্রোডাক্ট লেভেল সেলস ডাটা। যদি আপনি মার্চেন্ট সেন্টার এই জায়গায় অ্যাড করা থাকতো, এখানে মার্চেন্ট সেন্টার একটা আইডি দেওয়া লাগতো। তারপর হইতেছে আমাদের যেহেতু মার্চেন্ট সেন্টার নাই এবং এই তথ্যগুলো আমাদের দেওয়া লাগবে না, ফিড কান্ট্রি দেওয়ার দরকার নাই, ফিড ল্যাঙ্গুয়েজ, এগুলো হচ্ছে মার্চেন্ট সেন্টারের জন্য। ডিসকাউন্ট যদি থাকে, যেহেতু আমাদের এই প্রোডাক্ট আমাদের কোনো ডিসকাউন্ট নাই, সেক্ষেত্রে ডিসকাউন্ট দেওয়ার প্রয়োজন নাই। এই আইটেমের মধ্যে এখানে আইটেম দিয়ে দিবেন, এই যে কাস্টমারের পরে যে আইটেমটা থাকে সে আইটেমের তথ্যগুলো এখানে দিয়ে দিবেন। এই দেখেন ই-কমার্স ডট যে আইটেমটা আছে, অর্থাৎ এই আইটেমটা আপনি ক্রয় করতেছেন, এই তথ্যটা এখানে দিয়ে দিবেন। এটা করার জন্য আমাদেরকে ই-কমার্স ডট আইটেম লিখতে হবে, তাই না? একটা ভেরিয়েবল তৈরি করি, এখানে আসার পর ডাটা লেয়ার আইটেমস আমি লিখলাম আর কি, বাকি আপনি এই কাজটা করলেন না, কারণ একটা ভুল হলেই কিন্তু আপনার তথ্যগুলো আর আসবে না। ই-কমার্স
আইটেম তৈরি হবে। এখানে আসলো। এখন এই জিনিসটা মাত্র তৈরি করছি, তো এই জিনিসটা আসবে না। যে জিনিসটা মনে করেন সহজে আসবে না, তখন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গায় একটা সার্চও দিতে পারেন, ই কমার্স আইটেম। এই যে চলে আসছে আইটেমটা, এখান থেকে আইটেমটা দিয়ে দিবেন। আচ্ছা, এইটা তো গেল এখানের কাজ। প্রোভাইড প্রোডাক্ট লেভেল থাকে, প্রোভাইড নিউ কাস্টমার ডাটা। এখানে আসার পর যদি আমাদের নিউ কাস্টমার থাকে, এই তথ্যটা আমরা এখানে পাবো। উপরের দিকে কাস্টমার নামে একটা জিনিস আছে, কাস্টমার। এই যে কাস্টমার, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর কোম্পানি অ্যাড্রেস, স্টেট, পোস্টাল কোড, তারপর হচ্ছে আপনার কাস্টমার রেজিস্ট্রেশন ডাটা, তারপর ইউজার নেম। এই জিনিসগুলো আপনার এখানে চলে আসে। কাস্টমার ভিজিটর আইপি যদি চায় তাহলে এটা দিতে হবে। কার্ড কন্টেন্ট, অর্ডার, কাস্টমার, পোস্টাল কোড, শিপিং অ্যাড্রেস। তারপরে আমাদের ডেটা লেয়ারের মধ্যে কাস্টমারের কিছু ইনফরমেশন, এই যে দেখেন নিউ কাস্টমার পাইছেন। এই তথ্যগুলো আসলে আপনাদের এইভাবে খুঁজে নিতে হবে। আমি কিন্তু আমাদের ক্লাসটা ঠিক মতো দেখিও নাই, খালি কোনো রকম দেখলাম যে আসলে কি ক্লাস করাইতেছে। আমার তো এগুলো আগে থেকেই করাই আছে। এই জন্য আপনি যখন মানে এটা করবেন তখন খুব দেখে দেখে প্রত্যেকটা লাইন বাই লাইন ঘুরে ঘুরে তারপর কাজটা করবেন। আচ্ছা দেখেন নিউ কাস্টমার, এই জিনিসটা এখান থেকে নিয়ে নেবেন। দেখেন নিউ কাস্টমারটা কি কারো আন্ডারে আছে? দেখি তো, আছে কারো আন্ডারে? নিউ কাস্টমারটা কিন্তু কারো আন্ডারে নাই। দেখেন একদম বরাবর উপরের দিকে যান, উপরের দিকে যান। এই দেখেন এটা কিন্তু আপনার যে কাস্টমার শিপিং কান্ট্রি, কাস্টমার শিপিং স্টেট, এই জিনিসটা একদম বরাবর আছে না নিউ কাস্টমারটা। সুতরাং নিউ কাস্টমারটা কারো আন্ডারে নেই। সরাসরি আমরা এখান থেকে নিউ কাস্টমারটা নিয়ে নিব। এখানে ডাটা লেয়ার তৈরি করব, ডাটা লেয়ার ভেরিয়েবল নিউ কাস্টমার। বুঝতে পারছেন? মানে এখানে নিউ কাস্টমার লেখা, বাকি কোনো কারণে যদি নিউ কাস্টমার, আমি যেহেতু মনে করি এটার মধ্যে আরো আগেও এই প্রথম কোনো জিনিস ক্রয় করলাম, এই জন্য এই জিনিসটা ট্রু দেখাইতেছে। আমার এইখানে ট্রু দেখানোর কারণ হইতেছে কি, আমার বলতেছে নিউ কাস্টমার, কারণ আমি তো এটার অ্যাডমিন। বুঝতে পারছেন? এই জন্য এটা বারবার ট্রুই দেখাবে। কিন্তু বাইরের একজন নতুন কাস্টমার যদি আয়সা কোনো কিছু ক্রয় করে, সেই ক্ষেত্রে ওরটা ট্রু দেখাবে, এবং সে যদি আগে কোনোবার ক্রয় করে থাকে সেক্ষেত্রে এটাকে ফলস দেখাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখান থেকে আমরা কাস্টমার নিউ এই ভেরিয়েবলটা নিয়ে নিলাম, নামটা দিয়ে দিব এই জায়গায় নিউ কাস্টমার দিয়ে দিলাম। এখানে দেওয়ার পর এই জায়গায় যদি আসি, এই যে কাস্টমারের নিউ কাস্টমার এই তথ্যটা চাইতেছে, এখানে আমরা পাবো না, এটা আমরা এখানে পাবো। এটা যেহেতু আমরা মাত্র তৈরি করছি, সার্চ দেবো, এই যে নিউ কাস্টমার নিয়ে নিব। কাস্টমার লাইফ টাইম ভ্যালু দেখি আছে কিনা। কাস্টমারের লাইফ টাইম ভ্যালু, ট্রানজাকশন আইডি, ভ্যালু, এখান থেকে আপনারা ফাইন্ড করতে পারেন। কন্ট্রোল এফ দিলে এই অপশনটা চলে আসবে। তারপরে লাইফ টাইম নামে কোনো কিছু আছে? নাই। লাইফ টাইম কাস্টমার ফার্স্ট নেম, লাস্ট নেম, পোস্ট কোড, তারপর হচ্ছে নিচের যে কাস্টমার আছে অ্যাফিলিয়েশন ভ্যালু, কাস্টমার, এই জিনিসটা এখান থেকে নিয়ে আসি, কপি করি। এইটা মনে হয় আপনার নাই আমাদের ডেটা লেয়ারে। ডেটা লেয়ারে যে জিনিসটা থাকবে না সেটা পাবেন না কখনো, নাই। থাকতো এখানে চলে আসতো। লাইফ টাইম ভ্যালু মানে হচ্ছে এই লোকের জীবনে কত টাকার ক্রয় করেছে এই ওয়েবসাইট থেকে, এই জিনিসটা দেখায়। বুঝতে পারছেন? এই জিনিসটা নাই, তাই আমরা দিতে পারলাম না। যে জিনিসটা থাকবে না সেটা তো আপনি দিতে পারবেন না। বাকি যদি আপনি কাস্টম ডেটা লেয়ার ব্যবহার করেন, সেই ক্ষেত্রে আপনি ডেটা লেয়ারটা যদি পুরো বুঝেন আর কি, সেই ক্ষেত্রে আপনি কাস্টম ওই তথ্যগুলো আপনি আরো আপডেট করতে পারবেন। যে জিনিসটা নাই আমাদের এখানে, এটা নাই, তাই দিলাম না। ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা, দেখি এখানে কি আছে। এখানে আসার পর আমাদের একটা ভেরিয়েবল তৈরি করতে হবে ইউজার প্রোভাইডেড। আমরা চলেন এখানে যাই,
এখানে গেলে আপনার সহজে বিষয়টা বুঝবেন। এখানে আসার পর এই জায়গায় দেখবেন একটা ইউজার প্রোভাইডেড ডেটা নামে একটা ভেরিয়েবল আছে। কোথায়? নিচে ইউজার প্রোভাইডেড ডাটা দেখছেন? এখানে আসার পর ওই যে আমরা ডেটা লেয়ার যেগুলো তৈরি করেছিলাম, যেটা ইমেল, এখানে ইমেলটা না, এই যে ইমেলটা দিয়ে দিবেন এখান থেকে। তারপর ফোন নাম্বার যেটা আছে এটা এখান থেকে দিয়ে দিবেন। ফার্স্ট নেম আমাদের আছে, ফার্স্ট নেম আছে, লাস্ট নেম মনে হয় নাই, তাই না? লাস্ট নেম নাই। তারপরে ম্যানুয়াল অ্যাড্রেস, তারপরে হইতেছে স্ট্রিটটা এখান থেকে দিয়ে দিবেন। স্ট্রিটটা আমরা তৈরি করি নাই, অর্থাৎ আমরা তো কিছু তৈরি করছিলাম, বাকিগুলো তৈরি করি নাই। আপনারা সবগুলো তৈরি করবেন, বুঝতে পারছেন? এখানে যেই তথ্যগুলো দেওয়া আছে, এখানে যেইভাবে দেওয়া আছে, প্রত্যেকটা জিনিস পড়ে পড়ে তৈরি করবেন। এই জায়গায় সবগুলো জিনিস যদি তৈরি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনার এখানে তথ্যগুলো আসবে। এইগুলো দেওয়ার পর এই যেগুলো দিয়ে দিবেন। আমরা এমনি আন্দাজে ব্যবহার করতেছি আর কি, যেহেতু আমাদের কাছে আসল তথ্যটা নাই। এই তথ্যগুলো এখানে দিয়ে দিবেন যেভাবে আছে। এখানে দেখেন ফার্স্ট নেম, লাস্ট নেম, স্ট্রিট, সিটি, রিজিয়ন, কান্ট্রি, পোস্টাল কোড, এগুলো যেভাবে আছে সবগুলো দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফরম্যাট ভ্যালু, এখানে আর কোনো কিছু করার দরকার নাই। এবং এখানে যদি সেভ দেন, দেখেন অটোমেটিকলি নামটা উঠতেছে ইউজার প্রোভাইডেড ডাটা, বুঝতে পারছেন? এটা পরিবর্তন করার দরকার নাই। ইউজার প্রোভাইডেড ডাটা নাম শুনে বুঝতে পারতেছেন যে ইউজার যে ডাটাগুলো আপনাকে প্রোভাইড করছে সেগুলো, মানে আমরা তো এখানে ইন্ডিভিজুয়ালি আপনার প্রত্যেকটা ভেরিয়েবল তৈরি করতেছিলাম না। ইউজার প্রোভাইডেড ডাটা এই জিনিসটা হইতেছে এরকম, মানে ওইটার মধ্যে আপনি সবগুলা ডাটা একসাথে অনেকগুলো ডাটা নিতে পারবেন। এই দেখেন এখানে আসার পর ইউজার প্রোভাইডেড ডাটার মধ্যে যদি আমরা যাই, দেখেন এখানে ম্যানুয়াল কনফিগারেশন, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হইতেছে আপনার ফার্স্ট নেম, স্ট্রিট, সিটি, রিজিয়ন, মানে একটা মানুষের এই জিনিসগুলো একদম খুব কমন থাকে না, এই জিনিসগুলো কিন্তু খুব কমন, এই জিনিসটা থাকেই প্রত্যেকটা মানুষের। তো এই জিনিসগুলো আপনার এখান থেকে দিয়ে দিতে হয়, বুঝতে পারছেন? কারণ এটা ব্যবহার করতে সুবিধা। পরবর্তীতে আপনার যেটা করবেন, এটা তৈরি করার পর এখানে যদি আমরা আসি, এই দেখেন ইউজার প্রোভাইডেড ডেটা আমাদের আমরা এখান থেকে পাবো না, কারণ হইতেছে আমরা মাত্র তৈরি করেছি তো এই জিনিসটা, এই জন্য এখানে দেখাইতেছে না। প্রোভাইড শিপিং ডাটা, এটা করার জন্য নিউ ভেরিয়েবল, তারপর অটোমেটিক কালেকশন ডিসকার্ড করে দেই। আচ্ছা, আগেরটাকে আমরা তৈরি করি নাই, তৈরি করছি তো। এখন আবার এটা স্ল্যাশ আপনার রিফ্রেশ করলে সবটা চলে যাবে আবার। আচ্ছা, সমস্যা নাই, আবার দেখেন পুরোটা চলে গেছে। এই জন্য আগে ভেরিয়েবল গুলো তৈরি করে নিন, বুঝতে পারছেন? আগে কেন ট্যাগ তৈরি করবেন না, কারণ সবগুলো ভেরিয়েবল যখন তৈরি হয়ে গেছে তখন কিন্তু আপনি একটার পর একটা খালি বসায় দেবেন। এই জন্য আমরা সর্বপ্রথম ভেরিয়েবল মেট্রিক্যাল গুলো আগে তৈরি করবো। আমরা খুব দ্রুত বসায় দিই এগুলা, যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা জিনিস জানা আছে আগে থেকে। কনভার্সন আইডি, তারপর হচ্ছে লেভেলটা নিয়ে আসি জায়গা থেকে, লেভেলটা নিয়ে আসলাম। আপনারা খুব বোর হইতেছেন না? ভ্যালু, ট্রানজ্যাকশন, এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করা লাগে আর বারবার ভিডিও দেখা লাগে, নাহলে যেখানে বসেই না, বুঝতে পারছেন? তারপর কারেন্সি, প্রোভাইড, এই জিনিসগুলো আমরা দিয়ে দিছিলাম। আইটেমটা এখান থেকে দিয়ে দিছিলাম, আইটেম, কমার্স আইটেম, নিউ কাস্টমার ডাটা, নিউ কাস্টমার, এরকম কিছু একটা তৈরি করছিলাম, তাই না? নিউ কাস্টমার, এই যে নিউ কাস্টমার, কাস্টমার লাইফ টাইম ভিডিও, এটা তো পাইলাম না। এখানে আসার পর এই দেখেন ইউজার প্রোভাইডেড ডাটাটা এখন চলে আসছে। তারপর প্রোভাইড শিপিং ডাটা, এখানে যদি আসেন, শিপিং মানে হইতেছে কি, দুইটা জিনিস দেখেন না, একটা হইতেছে বিলিং আর একটা শিপিং। বিলিং হইতেছে যে আপনি কোন জায়গাটায়, মানে কোন জায়গায় থেকে আপনি টাকাটা দিতেছেন। সাপোজ আপনি মনে করেন বিদেশ থাকেন, আপনি এই বিলটা করতেছেন কই থেকে? আপনি দুবাই থাকেন, দুবাই থেকে বিলটা করতেছেন না, বিলিং অ্যাড্রেসটা দিবেন দুবাই। এবং আপনি চাইতেছেন কি, এই যে আপনি এই ওয়েবসাইটের মধ্যে অর্ডার করলেন এবং আপনি চাইতেছেন যে আপনার পরিবারের কাছে যেন প্রোডাক্টটা পৌঁছে দেওয়া হয়। তো শিপিং অ্যাড্রেসটা থাকবে আপনার বাসার অ্যাড্রেস,
বিলিং অ্যাড্রেসটা হইতেছে আপনি যেই জায়গায় বসে বসে আপনার বিলটা দিতেছেন, এবং শিপিং অ্যাড্রেসটা হইতেছে আপনার যেই জায়গায় প্রোডাক্টটা যাবে। হোম ডেলিভারি দেওয়া থাকে না, এখানে প্রত্যেকটা তথ্য দেওয়া থাকলে সেই হিসাবে আপনার হোম ডেলিভারিতে চলে যায় আর কি। শিপিং অ্যাড্রেস, এই শিপিং অ্যাড্রেসের তথ্যগুলো আপনি এই জায়গায় পাবেন। উপরের দিকে চলে আসেন, কাস্টমার ডেটা যেটা আছে দেখেন এখানে কাস্টমার বিলিং অ্যাড্রেস, প্রথমে হচ্ছে কাস্টমার বিলিং অ্যাড্রেস, তারপর দেখেন এই যে কাস্টমার শিপিং অ্যাড্রেস। দেখছেন এটা কখনো কখনো আপনার সেম হইতে পারে, আবার কখনো কখনো আপনার ভিন্ন হইতে পারে। ওই যেটা বললাম আর কি, বিদেশে বসে আছেন অথবা ঢাকায় বসে আছেন, আপনি চাইতেছেন যে এই প্রোডাক্টটা যেন আপনার ময়মনসিংহ পৌঁছে যায়, সেক্ষেত্রে আপনার বিলিং অ্যাড্রেস হবে ঢাকা আর ময়মনসিংহ হবে আপনার শিপিং অ্যাড্রেস। বুঝতে পারছেন? আপনি চাইলে এই শিপিং অ্যাড্রেস এইগুলো এইভাবে আলাদাভাবে কনফিগার করতে পারেন। মোট কথা এখানে যত কিছু আছে আপনি কিন্তু এখানে চাইলে অনেক কিছু স্কিপ করতে পারবেন। বুঝতে পারছেন? এখানে স্কিপ করার সুযোগ আছে। আপনি যদি এখান থেকে কোনো তথ্য যদি না দেন, তাহলে গুগল আপনাকে বাধ্য করবেন এই তথ্যগুলো দেওয়ার জন্য। কিন্তু একদম ইনহ্যান্স কনভার্সন করার জন্য, একদম কনভার্সনটার জন্য আমরা মানে দিন শেষে আসলে আমাদের ট্র্যাকিংটা করতেছি, আমাদের উদ্দেশ্য হইতেছে যে যত স্পেসিফিক ভাবে একজন কাস্টমারকে আপনার টার্গেট করা যায়, তাই না? তো আপনি যত ধরনের তথ্য দিবেন, এখানে যত ধরনের তথ্য দিবেন তত ভালোভাবে আপনার অ্যাপটা অপটিমাইজ হবে। এই জন্য চেষ্টা করবেন যে এখানে যত ধরনের তথ্য আছে, আমি তো শুধুমাত্র যে ক্লাস অনেক বেশি লেন্দি হয়ে যাবে এই জন্য আমি সব ধরনের তথ্য দিতেছি না, কিন্তু আপনার প্রত্যেকটা তথ্য এখানে যেভাবে চাইতেছে এইখান থেকে তথ্যটা এখান থেকে দেখবেন, দেখে তারপর এই যে ডাটা লেয়ার থেকে আপনার ভেরিয়েবল তৈরি করবেন, ভেরিয়েবল তৈরি করে এখান থেকে তথ্যটা দিবেন। বুঝতে পারছেন ভাই? এইভাবে এখান থেকে দিয়ে দিবেন। আমি আর এটা দিলাম না, কারণ এখানে আবার শিপিং অ্যাড্রেসটা নতুন করে তৈরি করা লাগবে। ট্রিগার আমরা ট্রিগার আগে থেকে তৈরি করে রাখছিলাম, পারচেজ ট্রিগারটা এখান থেকে দিয়ে দিব এবং এই জায়গায় সেভ করে দিব। গুগল আর্থ কনভার্সন ট্র্যাকিং আমি যেটা করি, আমি লিখে দিই এখানে ফর পারচেজ, পারচেজের জন্য তৈরি করা হয়েছে এই জন্য নাম দিয়ে দেবেন এখানে গুগল আর্থ কনভার্সন ট্র্যাকিং ফর পারচেজ। সেভ দিয়ে দিলেন, বাস আমাদের পারচেজটা তৈরি হয়ে গেল। মানে আমরা কি করলাম এতক্ষণ? আমরা যে জিনিসটা করলাম সেটা হচ্ছে সর্বপ্রথম আমরা জিডিএম এর সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করলাম। জিডিএম এর সাথে ওয়েবসাইটটা কানেক্ট করার কারণে কিছু বেসিক তথ্য আমাদের জিডিএম এ আসতেছিল, আমাদের কন্টেইনার আসতেছিল, কিন্তু আমাদের বেসিক তথ্য দিয়ে হবে না। তারপর আমরা ডেটা লেয়ার সেট করলাম। ডেটা লেয়ার সেট করার কারণে আপনার ওয়েবসাইটের সমস্ত তথ্য আমার কন্টেইনারে চলে আসছে। এখন আমার কন্টেইনারে যেহেতু চলে আসছে, জিডিএম এ চলে আসছে, জিডিএম কন্টেইনারে চলে আসছে, এখন আমাদের স্পেসিফিক যে তথ্যগুলো গুগল আমাদের কাছে চাইতেছে সেই তথ্যগুলো আমাদেরকে গুগলের কাছে পাঠাইতে হবে। গুগলের কাছে পাঠানোর জন্য ট্যাগে আসবেন, ট্যাগে আসার পর এখান থেকে আপনি গুগলের কাছে পাঠাইতে চাইলে গুগল দিয়ে দিবেন, অথবা ফেসবুকের কাছে, অথবা যেখানে পাঠাইতে চান এখান থেকে সিলেক্ট করে দিবেন। বুঝতে পারছেন? আমরা যেহেতু গুগল এর কাছে পাঠাইতে চাইতেছি এবং কনভার্সন ট্র্যাকিং এর থ্রুতে পাঠাইতে চাইতেছি, আমরা এই তথ্যটা এখানে দিয়ে দিব এবং এখানে যতগুলো তথ্য চাইতেছে এখানে গুগল প্রত্যেকটা তথ্য এখানে দিয়ে দিবেন। যত বেশি তথ্য দিতে পারবেন তত বেশি আপনার ট্র্যাকিংটা আপনার মজবুত হবে। বুঝতে পারছেন ভাই? এই তো গুলো আমরা শুধুমাত্র পারচেজটা ট্র্যাক করলাম এতক্ষণে। আমরা যদি এখানে চলে আসি, এখানে চলে আসার পর আচ্ছা এটার নাম দিছিলাম কি আমরা পারচেজ, তাই না? নামটা একটু পরিবর্তন করে দিই আমরা এই জায়গায়। আচ্ছা নামটা পরে পরিবর্তন করি। এখানে আসলাম, আসার পর এই দেখেন আমাদের এই জায়গাটা দেখছেন ইনঅ্যাক্টিভ হয়ে আছে না ভাই? মানে এখনো কিন্তু এটা অ্যাক্টিভ না, আমাদের এই জায়গাটা ইনঅ্যাক্টিভ। চলেন আমরা একটা ডাটা পাঠায় দেখি যে এই জিনিসটা কেমন দেখেন। আমরা কিন্তু এই জিনিসটা মাত্র তৈরি করলাম, এই দেখেন পারচেজ জিডিএম, এটা আগে তৈরি করা হয়েছিল। ওই কনভার্সন পারচেজ ট্র্যাকিং এই জিনিসটা কিন্তু আগে থেকে তৈরি করা ছিল। বুঝতে পারছেন? এটা কাটা যাইতেছে না কোনো কারণে, না এটা রিমুভ হইতেছে না। আচ্ছা যাই হোক, আপনারা দেখলেই বুঝবেন এই যে পারচেজ জিটিএম আমরা এই জিনিসটা তৈরি করলাম এবং এই জিনিসটা এখন ইনঅ্যাক্টিভ হয়ে আছে। ইনঅ্যাক্টিভ মানে কি? এখনো কোনো প্রকার ডাটা আসতেছে না। বুঝছেন? আমরা একটা ডাটা পাঠাই দেখি হয় কিনা, সাবমিট দেই। সাবমিট দেওয়া শেষ, কেটে দিই এগুলো। তারপর প্রিভিউ যাই, এটা নিলাম, এটা নিলাম, ভিউ কাট করলাম। আচ্ছা আমাদের ট্যাগটা কি ফায়ার হইতেছে? আমরা যে একটু আগে পারচেজটা যে ইয়া করতেছি এটা কি এখনো ফায়ার হইতেছে? এই যে দেখেন এই জায়গাটা যদি আপনি আসেন, এই দেখেন ট্যাগ ফায়ার্স,
ট্যাগ ফায়ার্ড মানে যে ট্যাগগুলো আপনার ফায়ার হয়েছে, দেখেন এখানে নাম দেখাইতেছে, তার মানে কি এখানে কোনো ট্যাগ ফায়ার হয় নাই। ওই যে আমরা একটু আগে ইনস্ট্রাকশন দিলাম না, ট্যাগটা তৈরি করলাম এবং ট্যাগের মধ্যে একটা ট্রিগার তৈরি করে দিলাম, ট্রিগারের মাধ্যমে বলে দিছি যে যখন নাকি পারচেজ বাটনে ক্লিক করা হবে তখনই তুমি ফায়ার হবে। বুঝতে পারছেন? যেহেতু আমরা এখন পর্যন্ত পারচেসের কাছে যাই নাই, দেখেন আমরা চেক আউটে চলে আসছি, কিন্তু ধাপে ধাপে আমরা চেক আউট পর্যন্ত চলে আসছি, কিন্তু এখনো কোনো ট্যাগ ফায়ার হয় নাই। আমরা আগাইতে থাকি, এখানে আমাদের সবগুলো তথ্য দেওয়া আছে, নাম্বারটা দিয়ে দিই। এই যে সবে মাত্র আমরা পারচেজ বাটনে ক্লিক করলাম, প্লেস অর্ডার মানে এই পারচেজ বাটনে যখন ক্লিক করলাম এখানে আসি, এই দেখেন ট্যাগ ফায়ার্ড গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ফর পারচেজ। একটু আগে আমরা এই ট্যাগটা তৈরি করছিলাম না, এই ট্যাগটা কিন্তু মাত্র ফায়ার হয়েছে, কারণ যখনই নাকি আমি কিন্তু ট্রিগারের মধ্যে বলে দিছি যখন পারচেজ বাটনে ক্লিক হবে তখনই তুমি এটা ফায়ার করবা। এইটা ফায়ার হইলো মানে হইতেছে এই তথ্যটা এখন গুগল অ্যাডসের কাছে চলে গেছে। বুঝতে পারছেন ভাই? এতক্ষণ পর্যন্ত কিন্তু তথ্যটা কিন্তু যায় নাই। আমরা যদি এই জায়গায় ক্লিক করি যে আমরা কোন কোন তথ্যগুলো আমরা পাঠাইতেছি দেখি, এই জায়গায় এই যে দেখেন ডেটা সোর্স জেসন, তারপর ডেটা সোর্স নিউ কাস্টমার আসতেছে, তারপর আমাদের এই কাস্টমারটা নতুন মানে ট্রু দেওয়া ছিল না, ট্রু দেওয়ার কারণে এখানে নিউ কাস্টমার আসতেছে। এটা যদি ফলস থাকতো সেক্ষেত্রে আপনার এটা ফলস দিত। ট্রানজাকশন আইডি এইভাবে আসতেছে, কারণ কি এটা এখানে সরাসরি দাঁড়ান, এখানে একটা অপশন আছে, এই অপশনটা অন করে দিতে হবে। পারচেজ আপনারা এখানে এই জায়গাটার মধ্যে দুইটা অপশন পাবেন, বুঝতে পারছেন? একটা ভ্যালু লেখা আর একটা স্ট্যাটিক লেখা। বুঝতে পারছেন? স্ট্যাটিক কি জানি লেখা, আপনি যদি ভ্যালু ক্লিক করতেন, ভ্যালু ক্লিক করলে আপনার এই জায়গায় ভ্যালু আসতো। বুঝতে পারছেন? এই ভ্যালুর অপশনটা আসতেছে না, যার কারণে আমি এটা দেখাইতে পারতেছি না। এই জায়গাটার মধ্যে আপনি অবশ্যই পাবেন, আমারটার মধ্যে কোনো কারণে দেখাইতেছে না, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, মিলিয়ে নিয়ে আমার কথাটা, এখানে একটা ভ্যালুর একটা অপশন থাকবে, ভ্যালুতে ক্লিক করলে আপনার ভ্যালুগুলো এখানে আসতে থাকবে। আমার এখানে সরাসরি ভেরিয়েবলগুলো চলে আসতেছে, এই দেখেন এগুলো ভেরিয়েবল না, যে ভেরিয়েবলগুলো আমরা তৈরি করছিলাম সেই ভেরিয়েবলগুলো কিন্তু চলে আসতেছে। কিন্তু আপনার যখনই এখানে ইয়ার থাকবে, ভ্যালুটা থাকবে, তখন ভ্যালুটা দেওয়া যাবে এই জায়গা থেকে। আচ্ছা চলেন এখন আমরা গুগল অ্যাডসে যাই, যে দেখি আমাদের ডাটাগুলো আসতেছে কিনা। দেখেন এটা ইনঅ্যাক্টিভ থেকে নো রিসেন্ট কনভার্সন এই জিনিসটা হয়ে গেছে। জিনিসটা কিন্তু সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ ছিল, কিন্তু যখনই আমরা ট্র্যাকটা ফায়ার করলাম না, এখানে একটা ডেটা আসছে, বাকি এইটা আপনার গুগল অ্যাডস এর যতক্ষণ পর্যন্ত আপনি ওই অ্যাড না চালাবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখানে ডেটাটা দেখতে পাবেন না। বুঝতে পারছেন? কারণ আমরা কনভার্সন ট্র্যাকিংটা সেট করছি শুধুমাত্র আমাদের অ্যাডস এর থ্রুতে যারা আসতেছে তাদেরকে ট্র্যাক করার জন্য না, আমরা তখন অ্যাড রানই করি নাই। অ্যাড রান যেহেতু করি না, এই জন্য নো রিসেন্ট ডাটা এই জিনিসটা দেখাইতেছে। আমি আপনাদেরকে আরেকটু সহজের জন্য আমি আরেকটা ট্র্যাক তৈরি করি, আরেকটা ট্যাগ তৈরি করলাম, এবং এটার নাম যদি দিই আমরা এখানে, এটা শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য, দেখেন কি জিনিসটা দেখায়। এটা দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, এবং অ্যাড টু কার্ট দিই। অ্যাড টু কার্ট মানে অ্যাড টু বাস্কেট আর কি। এটা সেকেন্ডারি হবে, সেকেন্ডারি নিতেছে না, হ্যাঁ কিন্তু অ্যাড টু কার্ট এটা নেয় না। নিলাম, নাম দিলাম অ্যাড টু বাস্কেট, যেদিকে চলে আসে আর কোনো কাজ নাই। এই যে দেখেন আমি সবেমাত্র আপনার কনভার্সন ট্র্যাকিংটা সেট করলাম। এই যে অ্যাড টু বাস্কেট দেখতেছেন না, এখন নিয়ম অনুযায়ী তো আমাদের এরকম হওয়ার দরকার ছিল যে আমরা যখন অ্যাড টু কার্ডে ক্লিক করবো তখন এই জিনিসটা নো রিসেন্ট ডাটা এরকম দেখানোর কথা ছিল না, এইরকম দেখানোর কথা না। এখন আমি যদি সারাদিনও আপনার এই যে এটার মধ্যে ক্লিক করি, দেখেন আমি এই জায়গায় যাই, এই জায়গায় আসার পরে যদি ওয়েবসাইটের মধ্যে আমি সারাদিনও অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করি, তবুও দেখবেন যে ইনঅ্যাক্টিভ এই জিনিসটা যাইতেছে।
ট্যাগগুলো কই আসলাম, অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করলাম না, বাটনে ক্লিক করলাম, এখানে যাই, আমাদের অ্যাড টু কার্ট কই, এই যে আমাদের অ্যাড টু কার্ট ইনঅ্যাক্টিভ লেখা, তাই না? এই দেখেন ইনঅ্যাক্টিভ আসছে, ইনঅ্যাক্টিভ আসছে। কিন্তু যখনই নাকি ট্যাগটা ফায়ার হয়, যখনই নাকি একটা তথ্য আদান প্রদান শুরু হয়ে যায়, তখন আপনার নো রিসেন্ট ডাটা এই জিনিসটা লেখা থাকে। ভাই কথা বুঝতে পারছেন? আপনার ট্যাগটা আসলেও ফায়ার হইতেছে কিনা আপনি এই জিনিসটা কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত এটা ইনঅ্যাক্টিভ দেখবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে আপনি যে ট্যাগটা সেট করছেন এই ট্যাগটা এখন পর্যন্ত ফায়ার করতেছে না। এখন আমরা এই জায়গাটায় যাই, একটা ট্যাগ তৈরি করি, ট্যাগ তৈরি করার পর দেখি কি হয়। ওয়েব পেজেস সেটিংসে আসি, ডিটেইলস, ভ্যালু, এখানে ট্যাগ ম্যানেজার, কনভার্সন ট্যাগিংটা তো আগে থেকে নেওয়া আছে, এখন আমাদের লেভেল, জি সেভ করতাম এটা, হ্যাঁ আমি কি ভিন্ন মত পোষণ করছি নাকি? আমিও তো বলছি সেমই থাকে। হ্যাঁ হ্যাঁ সবসময় সেমই থাকে। এখানে এখানে চলে আসি, অ্যাড টু কার্ট, কোলার্স, কনভার্সন ট্র্যাকিং, কনভার্সন আইডি, কনস্ট্যান্ট তৈরি করা ছিল, কনভার্সন আইডি, লেভেলটা হইতেছে এইটা, কনভার্সন ভ্যালু, একটা ভ্যালু ছিল না, একবার তৈরি করলে আপনার বারবার তৈরি করা লাগবে, বুঝতে পারছেন? একবার তৈরি করলে বাস বারবার পরে খালি দিয়ে যাবেন। ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে দিয়ে দিবেন, কারেন্সিটা দেওয়া ছিল, কারেন্সি এই জায়গাতে কারেন্সি দিয়ে দিবেন, এইটা আইটেম, কাস্টমার ডাটা, নিউ কাস্টমারটা নিউ কাস্টমার ছিল, NEW নিউ, লাইফ টাইমটা পাই নাই আমরা, ইনক্লুড ইউজার প্রোভাইডেড ডাটা, এখান থেকে এই যে ইউজার প্রোভাইডেড ডাটা এই জিনিসটা দিয়ে দিবেন, আমরা এই জিনিসটা দেই নাই। ও আচ্ছা, আমরা তো ট্রিগারও তৈরি করি নাই। আচ্ছা চলেন ট্রিগারটা তৈরি করি। ট্রিগারটা তৈরি করার জন্য এই জায়গায় আসবেন, আপনি বলেন এখন আমরা কোন জায়গায় ক্লিক করা উচিত? এখানে, আচ্ছা গেলাম, এখন কোন জিনিসটা আমি নিব? হ্যাঁ এটা, চলেন নেই এটা। ট্রিগারে আসলাম, ট্রিগারে আসার পর একটু গাড়ি থাক, ট্রিগার লেখা দরকার নেই, একটু গাড়ি দেখলে বুঝে যাবে যেটা একটু গাড়ি। এখন আমি এই জায়গায় যদি আসি, এই জায়গায় আসার পর এই যে একটু কার্ড চলে আসছে, একটু কার্ড দিয়ে দিলাম, এখানে ক্লিক করার পর কনভার্সন ট্র্যাকিং ফর কার্ড হয়ে গেল না? সাবমিট দেই, সাবমিট দেওয়ার পরে এখন তো আমাদের ট্যাগ তৈরি করা হয়েছে, ট্যাগ তৈরি করা হলো না? চলেন যাই জায়গায়, যাওয়ার পরে এই যেগুলো আমরা গাইটা দিই এগুলা প্রিভিউ যাই, এখানে আসলাম, এই যে দেখেন আমরা কিন্তু এখন অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি নাই, তাই না? আমাদের কিন্তু ট্যাগ তৈরি করা শেষ না ভাই? ট্যাগ কিন্তু তৈরি করা শেষ। এই দেখেন একটা হইতেছে পারচেসের জন্য আর একটা হইতেছে আপনার অ্যাড টু কার্টের জন্য। আমরা সবেমাত্র এই জায়গাটার মধ্যে আসলাম, আমরা অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি নাই, আমরা আবার যাই গুগল এর মধ্যে,
দেখি এই জায়গাটা ইনঅ্যাক্টিভ থেকে এই নো রিসেন্ট ডাটা এই জিনিসটা আসে কিনা। এই জায়গায় আসলাম, আসার পর এই দেখেন ইনঅ্যাক্টিভ লেখা না, আগে তো ট্যাগ তৈরি করে নাই, তখন একটা প্রশ্ন ছিল যে ট্যাগই তো তৈরি করেন নাই, এখন তো ট্যাগ তৈরি করছি কিন্তু অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করি নাই, দেখি আসে কিনা। ইনঅ্যাক্টিভ আছে না? এখন এই যে দেখেন অ্যাড টু কার্টে ক্লিক করলাম, শুধুমাত্র আপনার মানে ট্যাগটা ফায়ার হয়েছে কিনা এই জিনিসটা এই জায়গা থেকে দেখবেন। এই দেখেন ট্যাগ ফায়ার গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং ফর অ্যাড টু কার্ট আসছে। আসছে। এখন চলেন যাই গুগল অ্যাডস এর মধ্যে, এখন রিফ্রেশ করি, হইলো নো রিসেন্ট ডাটা। তার মানে কি মাত্র হিট করলো, কিন্তু মানে এই জিনিসগুলো একটা আরেকটার সাথে এত বেশি ইন্টারকানেক্টেড খুব সহজেই বোঝা যায়। একটা হলো প্রিভিউ মোডের মধ্যে সরাসরি দেখতে পারতেছেন যে কোন ট্যাগটা ফায়ার হলো কোন ট্যাগটা ফায়ার হলো না। ট্যাগ ফায়ার হওয়ার অর্থ হইতেছে, দেখবেন স্যার বারবার এই কথা বলতে থাকবে আপনাদেরকে, ট্যাগ ফায়ার হয়েছে কিনা। ট্যাগ ফায়ার হওয়ার মানে হইতেছে যে আপনি যে ট্যাগটা তৈরি করছিলেন ওই ট্যাগটা মানে তথ্য পাস করতেছে কিনা। যদি তথ্য পাস করে তাহলে ট্যাগ ফায়ার হয়েছে, আর যদি তথ্য পাস না করে তাহলে ট্যাগটা ফায়ার হয় নাই। এবং ট্যাগটা ফায়ার হয়েছে কিনা এই জিনিসটা আপনার এখান থেকে বোঝা যায়। এই জায়গায় প্রিভিউ থেকে আপনার এই অপশনটা এই জায়গার মধ্যে আসার পরে আপনি এখানে কোনো কিছু করার দরকার নাই। আপনি মনে করেন যে অ্যাড টু কার্টের জন্য বানাইছেন, অ্যাড টু কার্ট ক্লিক করার পর এই জায়গাটার মধ্যে আসা দেখবেন যে ট্যাগ ফায়ার এটা লেখার পর এই জিনিসটা আছে কিনা। এই জিনিসটা আছে মানে যাইতেছে। আমরা ভ্যালুটা দেখাইতে পারতেছি না, এখানে শুধুমাত্র জেসন আসতেছে। এখানে আপনারা একটা ভ্যালুর অপশন পাবেন। যাই হোক, আশা করি ক্লাস আর দীর্ঘ করার প্রয়োজন নেই। আমরা যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো সবগুলো চলে আসছে কথার মধ্যে। কারো কোনো স্পেসিফিক কোনো জায়গায় অস্পষ্টতা থাকলে জিজ্ঞেস করতে পারে। কষ্ট দিলাম আপনাদেরকে লম্বা সময় বসায় দেখে।